ধর্ষণ করে লাশ ফেলে দিও ডাস্টবিনে, কুকুরে খেয়ে যাক, পরের দিন নিউজ বানিয়ে টিভিতে দেখিয়ে দিও। কথাটি বলেই মাহির নিজের মুখটা ঘুরিয়ে নেয় মায়ার থেকে। এক বান্ডিল টাকা ছেলেগুলোর দিকে ছুঁড়ে মেরে মনের সুখে গুনগুন করে গানের সুর তুলতে থাকে। তারপর নববিবাহিত স্ত্রী মায়ার মুখের দিকে চেয়ে একটা বাঁকা হাসি দিয়ে চলে যায়। আর এদিকে ছেলেগুলোর মধ্যে টাকার বান্ডিল নিয়ে কাড়াকাড়ি চলে। এই সুযোগে মায়া কোনো মতে সেখান থেকে পালাতে চায়। মায়া সুযোগ বুঝেই ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে মেইন রোডে এসেই একটা গাড়ির সামনে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে গাড়ির ভেতরের মানুষটাকে, যাকে দেখে মায়ার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। রাগের বশে রাস্তার সাইড থেকে বড়সড় একটা ইট উঠিয়ে গাড়ির সামনের গ্লাসে ছুঁড়ে মারে। মুহূর্তেই মানুষের ভিড় জমতে থাকে। গাড়ির গ্লাস ভাঙার শব্দে রাস্তার সব লোকজন ছুটে আসে। ততক্ষণে গাড়ির ভেতরের মানুষটাও নেমে মায়ার সামনে এসে দাঁড়ায়। ওই, আপনি না আমায় বিয়ে করেছেন, নিজের বউকে কেউ পাচার করে দেয়? মাহিরের শেরওয়ানির কলারটা টেনে ধরে বলে মায়া। মাহির এদিকে ওদিকে তাকিয়ে আশেপাশের মানুষগুলোকে দেখে। মায়া, আসলে আমি লোকজনের মাঝে কিছু বলতে পারে না, শুধুই আমতা আমতা করে যায় মাহির। ফাইট! যদি আর একটা কথা বলেছেন তো এই হাত দেখেছেন, ঘুষি দিয়ে আপনার নাক ফাটিয়ে দিব। মায়া, কি সব বলছো? ওই, খারাপ কি বলেছি আমি? সবাই দেখছে কিন্তু মায়া, এইরকম করলে কিন্তু আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আরে আরে, আপনি কি সংসার করবেন আমার সাথে? আমি আপনাকে ডিভোর্স দিতাম। আর যখন আপনার আসল রূপটা দেখিয়েই দিলেন, তখন আর কোনো বাধা নেই। মানে বোঝেন নাই? আমার স্বপ্নের নায়ক আমার জন্য অপেক্ষা করছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপনি মুক্তি দিন। তুমি কি অন্য কাউকে? ঠিক ধরেছেন, আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? জানি না, তারে আমি চোখে দেখিনি। সে কেমন কথা? মায়া কিছু বলতে যাবে তার আগেই মাহিরের ফোনটা বেজে ওঠে। মাহির হাত উঁচু করে মায়াকে থামিয়ে দিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো মীরামা, বলো। হ্যাঁ আসছি তোমাদের বৌমাকে নিয়ে, রাস্তায় খুব জ্যাম বেঁধেছে, তাই একটু দেরি হচ্ছে। মায়া ফোনটা মাহিরের হাত থেকে কেড়ে নিয়ে নিজের কানের কাছে ধরে। ওই, কে আপনি? এই লোকটা আপনাকে মিথ্যে বলছে, কোনো জ্যাম ট্যাম বাঁধেনি রাস্তায়। আমি ওর বউ। সাথে সাথে মাহির ফোনটা মায়ার হাত থেকে কেড়ে নিয়ে সুইচ অফ করে গাড়ির মধ্যে ফেলে দেয়। তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? কখন কি বলতে হয় সেটাও জানো না? মাহির আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে বলে, এখানে সবকিছু ঠিক আছে, আপনারা যেতে পারেন। আসলে এই মেয়েটা একটা পাগলি। ওই, আপনি আমাকে পাগলি বললেন? মাহিরের কথায় মায়ার এই প্রতিউত্তর শুনে রাস্তার সব মানুষজন অট্টহাসিতে মেতে উঠেছে। কেমন যেন ফ্রিতে বিনোদন নিচ্ছে সবাই। সকলের এমন হাসি দেখে মায়াও নিশ্চুপ হয়ে যায়। চুপচাপ গোমরা মুখ করে কাঁপা কাঁপা ঠোঁটে হাতের আঙুলের নখগুলো কামড়াতে থাকে। মাহির মায়ের হাতটা টেনে ধরে। কি বাচ্চাদের মতো নখ খাচ্ছ? খাচ্ছি না, কাটছি। ওই হলো একটা, যাও গিয়ে গাড়িতে ওঠো, অনেক দেরি হয়ে গিয়েছে। মির্জা মহলে। মাহিরের গাড়িটা মির্জা মহলের সামনে এসে দাঁড়াতেই সকলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বউ এসেছে, বউ এসেছে। রাইসা কোথায়? রাইসা কিচেন থেকে বেরিয়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এসে দাঁড়ায়। মীরা বরণ ডালাটা রাইসার দিকে এগিয়ে দেয়। নে, তোর ছেলের বউকে বরণ কর। তুমিই করো ভাবি, মেহের তো তোমারও ছেলে। ওভাবে বলতে নেই, তুই মা, তুই কর। এমন সময়ে মায়া মাথা থেকে ঘোমটাটা ফেলে দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। কোনো বারণ টারণ করতে হবে না, আমার এসব ভালো লাগে না। নতুন বউয়ের এমন ব্যবহারে সবাই হা করে আছে। মায়া এগিয়ে রাইসার সামনে গিয়ে দাঁড়ায়। আপনাদের কথা শুনে মনে হলো আপনি আমার শাশুড়ি। কিছু মনে করবেন না মা, এসব বরণ টরণ ইসলামের স্বীকৃতি দেয় না, তাই আমি এটা করতে দিতে পারি না। যদি আপনাদের কষ্ট লেগে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন। মায়ার কথা শুনে রাইসা আর মীরা দুজন দুজনের মুখের দিকে তাকাচ্ছে। দেখেছো ভাবি, সোহাগ ভাই ঠিক মেয়েকেই আমাদের মাহিরের জন্য বেছে নিয়েছে। তাই তো দেখছি, এতদিনে উনি একটা কাজের কাজ করেছে। মাহিরের বোন রুসা ফিসফিস করে মীরার কানের কাছে বলে, মামি, এই মেয়ে আর কোনো আচার অনুষ্ঠান মানবে বলে আমার মনে হয় না। একে কি তাহলে আমি উপরে নিয়ে যাব ভাইয়ার রুমে? তাই করো। রুসা মায়াকে মাহিরের রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে চলে যায়। রুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।
ফুলে সাজানো এই রুমটাতে বসে মায়া তার অতীতের কথা ভাবে। কতটা স্বপ্ন ছিল মায়ার বিয়ের পরের এই প্রথম রাতটাকে নিয়ে, অজানা সেই মানুষটাকে নিয়ে, যাকে একবার দেখার জন্য মায়া অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। হঠাৎ দরজার আওয়াজে মায়া কেঁপে ওঠে। কে? ভূত। ফাজলাম করেন? মায়া বালিশটা মাহিরের দিকে ছুঁড়ে মেরে বলে, যান বেলকুনিতে গিয়ে ঘুমান। ভালো জোকস। এটা জোকস না, সত্যি। কথাটা বলে মায়া উঠে এসে মাহিরকে ঠেলতে ঠেলতে ব্যালকনিতে নিয়ে দরজাটা রুমের মধ্যে থেকে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু মায়া, আমার ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। মায়া মাহিরের কথা কানেই নিচ্ছে না, বালিশে মুখ গুজে শুয়ে আছে। ভালোই তো, ইসলামের আচার শিখাচ্ছিলে সবাইকে। স্বামীকে কষ্টে রাখা তোমার কোন ইসলাম অনুমতি দেয় একটু বোঝাবে? মায়া কানের উপর নিজের হাতটা চেপে ধরে রাখে। উফ, আপনার বকবকানি বন্ধ করবেন, আমাকে ঘুমোতে দিন। আমাকে এই ঠান্ডায় বাইরে রেখে তুমি ঘুমাবে? আমি কিন্তু এবার চিৎকার করব। মায়া উঠে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দরজাতে দুটো টোকা দেয়। চিৎকার করবেন? করেন চিৎকার, আমিও বলবো আপনি আমাকে পাচার করতে চেয়েছিলেন। এটা কিন্তু ব্ল্যাকমেইল হচ্ছে। হোক, যতদিন না আমাদের ডিভোর্স হয় আপনি বেলকুনিতেই ঘুমাবেন, আর এটাই আপনার শাস্তি। মায়া ঘুরে গিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়ে। কানে হেডফোন আর সেই মানুষটার অপেক্ষা, কখন সে আসবে আর তাকে শুনবে। না, আজ সে আসেনি। মোবাইল ফোনের রিংটোনের শব্দে মাহিরের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখ নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে স্নিগ্ধার 7টা মিসড কল। মাহির ঝটপট করে উঠে স্নিগ্ধাকে ফোন করতে থাকে, আর স্নিগ্ধা বারবার কেটে দেয়। এই রে, খুব রেগে গেছে বোধহয়, এবার কি যে করি। কি ব্যাপার, কাকে ফোন করা হচ্ছে? গার্লফ্রেন্ড নাকি? মাহির পিছনে তাকিয়ে দেখে মায়া দরজার সাথে হেলান দিয়ে খুব ভাব নিয়ে কথাটা বলছে। মাহির রেগে মায়ার মুখোমুখি গিয়ে দাঁড়ায়। সব তোমার জন্য হয়েছে। একে তো সারা রাত মশার কামড় আর ঠান্ডার মধ্যে বাইরে শুয়ে রেখেছো, তারপর এসেছো কাটা খায় নুনের ছিটা দিতে। ও প্লিজ, এখন বলবেন না যে সব দোষ আমার। ওটা তো আপনার শাস্তি, ওটা তো আপনার শাস্তি ছিল। শাস্তি? আপনি কিভাবে টাকা দিয়ে 4-5 জন ছেলের কাছে ছেড়ে আসতে পারেন আমাকে ধর্ষণ করতে? আপনি না আমায় বিয়ে করেছেন, আরে বউ না মানেন? আপনার পরিবারের সম্মানের কথাটা তো ভাবতে পারেন। মায়ার কথায় কোনো উত্তর দেয় না মাহির, চুপচাপ মায়ার পাশ থেকে চলে যেতে লাগে। আর মায়া মাহিরের হাতটা টেনে ধরে বলে, একে একে কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে ফ্রেশ হব। এই নিন। কি করব এটা দিয়ে? দাঁত মাজবেন। মানে? মানে আপনার ব্রাশ, টুথপেস্ট সব ফেলিয়েছি ডাস্টবিনে, এখন থেকে কয়লা দিয়ে আপনাকে দাঁত মাজতে হবে। তুমি বললেই তাই করবো ভেবেছো? ঠিক আছে, তাহলে আমি বাড়ির সবাইকে বলে দিই কাল কি করতে চেয়েছিলেন আপনি। তোমার এই ফালতু হুমকিতে আমি ভয় পাবো ভেবেছো? যা করবে করে দেখাও, আমিও দেখি কে বিশ্বাস করে তোমার কথা। ঠিক আছে, কে কোথায় আছো গো? মরে গেলাম, তাড়াতাড়ি এসো গো। আর মারবেন না প্লিজ। বলেই মায়া মেঝেতে বসে চিৎকার জুড়ে দেয়। মায়ার চিৎকার শুনে মুহূর্তেই বাড়ি ভর্তি সবাই চলে আসে। আরে আরে, চিৎকার কেন করছো? মায়া আরো জোরে চিৎকার করে কাঁদতে থাকে। আল্লাহ গো, আমার জীবনে এই ছিল। কি হলো বৌমা, এভাবে মেঝেতে ও কেন পড়ে আছে? মায়া মাহিরের দিকে আঙুল দেখিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে, কাল সারা রাত উনি আমাকে বেলকনিতে রেখে নিজে রুমে ঘুমিয়েছে। আর জানেন মা, উনি আমাকে একটা বালিশ আর কম্বল পর্যন্ত দেয়নি। কত মশা আর ঠান্ডা ছিল বাইরে, তবু আমি মেনে নিয়েছি। সকালে যখন বলেছি কাল থেকে অন্তত একটা বালিশ আর কম্বল দিন, তখন বলেছে হবে না। এই দেখুন আমার হাতে পলিথিনের ব্যাগ ভর্তি কয়লা ধরিয়ে দিয়েছে। বলছে আমার ব্রাশ, টুথপেস্ট সব ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই দিয়ে এখন থেকে দাঁত মাজতে হবে। আমি পারবো না বলেছি, তাই ধাক্কা দিয়ে এমনভাবে ফেললো যে পড়ে গিয়ে কোমরে আর পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে চিৎকার করেছি। আমি বোধহয় আর হাঁটতে পারবো না। এই মেয়ে, এই আমি কখন এসব করেছি? তুমি তো। মায়া আরো জোরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, আমি আর এখানে থাকবো না, প্লিজ কেউ আমার বাবাকে খবর দাও, আমি চলে যাব। চলে যাবে? যাও চলে, যত সব ন্যাকামি। মাহির কথাটা বলতেই রাইসুল মাহিরের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়।
মাহির গালে হাত দিয়ে রাইসুলের দিকে তাকায়। ছি মাহির, ছি, এত নিচে নেমে গেছিস তুই? তোকে আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। বিশ্বাস করো বাবা, ও সব মিথ্যা বলছে। এসব ও আমার সাথে করেছে। তাই? আচ্ছা দাঁড়াও, প্রমাণ দেখাচ্ছি। ওয়াশরুমে আমার ব্রাশ, টুথপেস্ট কিছুই নেই, সব ও ডাস্টবিনে ফেলে দিয়েছে। এসো দেখবে, চলো। মাহির সবাইকে নিয়ে ওয়াশরুমে যায়, দেখি ব্রাশ টুথপেস্ট সব সেখানেই আছে। এটা কি হলো? আয় আমার সাথে। মাহিরের হাত ধরে টেনে মায়ের সামনে নিয়ে যায়। দেখেছেন বাবা, উনি কত মিথ্যা বলে। কিন্তু আমি বুঝতে পারছি না মাহির এমনটা কেন করবে। কারণ উনি অন্য কাউকে ভালোবাসে। কি বলছো ভাবি? ভাইয়া অন্য কাউকে ভালোবাসে? একটু আগেই তাকে ফোন করেছিল। সবাই মাহিরের দিকে তাকায়। না না, ও মিথ্যা বলছে। ও তাই? আমি মিথ্যে বলছি? বলুন, আপনার মায়ের মাথায় হাত রেখে বলুন যে আপনার গার্লফ্রেন্ডকে সকালে ফোন দিয়েছিলেন না। রাইসা এসে মাহিরের হাতটা নিয়ে নিজের মাথায় রাখে। এবার বল, বৌমা যা বলছে তা কি সত্যি? মা, ওর কথা তুমি শুনো না। আমি শুধু জানতে চাই হ্যাঁ কি না। মাহির আস্তে করে রাইসার মাথা থেকে হাতটা নামিয়ে নেয়। মাহিরের নীরবতা রাইসাকে বুঝিয়ে দেয় মায়া যা বলেছে সব সত্যি। সোহাগ মির্জা বিজনেসের কাজে বাইরে ছিল, এই মাত্র বাড়িতে ফিরেছে। নিচে বারবার কলিং বেল বাজিয়েই চলেছে, কিন্তু কেউ খুলছে না। না পেরে মীরাকে সোহাগ ফোন করলো। মীরা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। এখন কথা বলতে পারছি না গো, খুব বিজি আছি। আর আমি নিচে দাঁড়িয়ে আছি। তোমরা বাড়িতে সবাই কি করছো বলো তো? কিচ্ছু না, তুমি দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি আসো, কতদিন দেখিনি তোমায়। তোমাদের সবাইকে খুব মিস করছি। ওদিকে একটা কাজও ঠিক করে করতে পারি নাই মাহি। বলেছিলাম মেয়েটাকে মেরে ফেলতে, বলে না ভয় দেখাবে, তাহলে নাকি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ি চলে যাবে। ধুর, ভাল লাগে না। নিজের ভালোবাসা কিনা অন্যের স্বামী, বাবা চাই এগুলো। জীবনটাই বেদনা আমার। কি যে দেখলো মাহিরের মামা ওই পরিচয়হীন বস্তির মেয়েটার মধ্যে, যার জন্য আমি আমার মাহিরের পর হয়ে গেলাম। বিছানায় হাত মিলিয়ে আঙুলে নেইল পালিশ দিচ্ছি, আর কথাগুলো নিজে নিজে বলছি স্নিগ্ধা। মীরা দরজা খুলে সোহাগের হাত থেকে ব্যাগটা নিয়ে ঘুরে সোজা হাঁটা ধরেছে। সোহাগ পেছনের থেকে মীরার হাতটা টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। কি করছো? ছাড়ো। মীরা সোহাগের বুকে হাত ঠেকিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। সোহাগ মীরার হাত দুটো পেছনের দিকে ঘুরিয়ে নাকটা মীরার কাঁধে দেয়। কতদিন হলো দেখিনি তোমায় বলো তো? আহা, তাই বলে এখানে? কতদিন ছোঁয়নি। এমন সময় সোহাগ খেয়াল করে উপর থেকে রাইসুলের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। মনে হচ্ছে মাহিরকে খুব বকছে। ওই তোমার ভাইয়ের আবার কি হলো? এই সাত সকালে চিৎকার চেঁচামেচি কেন করছে? এবার ধরে রাখলে বলা যায়। সোহাগ মীরাকে ছেড়ে দেয়। রোমান্স পরে, আগে বলো তো। মীরা সকালে ঘটে যাওয়া সব কিছু সোহাগকে খুলে বলে। না, আর সহ্য করা যায় না। এই মেয়ে সত্যি খুব বাড়াবাড়ি করে ফেলেছে। একে তো আমি। মাহির এগিয়ে গিয়ে মায়ের হাত ধরতেই সোহাগ আর মীরা মাহিরের রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। সোহাগ এমন দৃশ্য দেখে মাহিরকে এক ধমক দেয়। মাহির। সোহাগের হঠাৎ এসে এমন ধমকানিতে মাহির কেঁপে ওঠে। পিছনে ঘুরে সোহাগকে দেখে এগিয়ে সোহাগের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর সোহাগকে মামা বলে জড়িয়ে ধরতে গেলেই সোহাগ বাধা দেয় মাহিরকে। কাছে আসবে না তুমি আমার। তুমি আমার মাকে কষ্ট দিয়েছ। কথাটা বলে মায়ার দিকে এগিয়ে যায় সোহাগ। দুই হাত জোর করে মায়ার সামনে বসে বলে, আমাকে তুই ক্ষমা করে দে। আমি জানতাম না যে মাহির এতটা নিচে নেমে গেছে। জানলে কখনোই ওর সাথে তোর বিয়ে, এভাবে তোর জীবনটা নষ্ট করতাম না। মায়া সোহাগের হাত দুটো ধরে নামিয়ে দেয়। প্লিজ আঙ্কেল, এভাবে বলো না, আমার খুব খারাপ লাগে দেখতে। অন্য কারোর ভুলের জন্য তুমি কেন ক্ষমা চাইবে? মোটেও না। যখন আমি কোনো অন্যায় করিনি তখন ক্ষমা কেন চাইবো? বৌমা যখন বলেছে তখন তুই ক্ষমা চাইবি। বাবা। কিসের বাবা? যা গিয়ে সরি বল। মাহির না চাইলেও নিরুপায় হয়ে মায়ার সামনে দাঁড়িয়ে সরি বলেছে। বৌমার কোমরে আর পায়ে হয়তো খুব আঘাত পেয়েছে। এবার যা, বিছানায় শুয়ে দিয়ে চেক আপ কর। তুমি করো বাবা, আমি পারবো না। আবার মুখে মুখে কথা। রাইসুলের চোখের দিকে তাকিয়ে মাহির ভয়ে আর কিছু না বলে মায়াকে উঠিয়ে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। মাহির মায়াকে চেক আপ করতে এসে মায়ার কোমরে হাত দিয়ে প্রচন্ড জোরে একটা চিমটি কাটে।
সে এমন চিমটি কেটেছে যে ছাড়েই না। মায়া আহ উহ বলে আস্তে আস্তে গুনগুন করে, না পেরে চিৎকার করে বলে ওঠে, ওরে মা কি ব্যথা, মরে গেলাম গো, মরে গেলাম। বলেই এক লাফে কোমর ডলতে ডলতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। কেমন ডাক্তার এই মানুষটা, এভাবে মানুষের চিকিৎসা করে? দিল তো সুস্থ কোমরটা অবশ করে। কথাটা বলেই মায়া জিভ কামড়ে ধরে, মনে মনে বলে, চা ধরা খেয়ে গেলাম। দেখেছো বাবা, এক চেকআপে কেমন পা কোমর সব ঠিক হয়ে গেল। তোমার বৌমার খেলা দেখো। আসলে তুমি কি একটা মিথ্যাবাদী, খারাপ অভিনেত্রী তুমি। দেখেছো তোমরা, আমি কিছুই করিনি, একদম নির্দোষ আমি। এই মেয়েটা অন্য কাউকে ভালোবাসে বলে এসব নাটক করছে। কাল তোমাকে ডিভোর্সের কথা বলেছিল, এমনকি কাল সারা রাত আমি বেলকনিতে এই শীতে ঘুমিয়েছি, একটু মায়াও দেখাইনি। অনেকবার ডেকেছি, দরজাটা খুলেনি পর্যন্ত। ওরে মা কি ব্যথা, বলতে পারে এই লোকটা? কথাটা বলেই মায়া ধপ করে বিছানায় বসে পড়ে ফেল ফেলিয়ে কাঁদতে শুরু করে। কেঁদে কেঁদে বলে, আমি আর বাড়িতেই থাকবো না, এত বড় বদনাম দেওয়া হচ্ছে আমার নামে। আবার ন্যাকামো শুরু করেছে এই মেয়ে। হ্যাঁ, আমি তো শুধু ন্যাকামই করি, আর এই যে আপনি এতগুলো মিথ্যে বানিয়ে বললেন সেটাই ঠিক। আমি মিথ্যা বলেছি? হ্যাঁ, মিথ্যে বলেছেন, একটা মিথ্যুক আপনি। মায়া ঘুরে সোহাগের দিকে তাকায়। বিশ্বাস করো আঙ্কেল, উনি আমার কোমরকে এত জোরে একটা চিমটি কেটেছে, ও মা গো, যে আমি সহ্য করতে না পেরে দাঁড়িয়ে পড়েছিলাম। ও তাই? একটু আগে তুমি নিজে স্বীকার করেছো তোমার সুস্থ কোমর অবশ হয়ে গেছে। হ্যাঁ বলেছি তো, কারণ আমার এই কোমরে ব্যথা না, ব্যথা তো আমি ডান কোমরে পেয়েছিলাম, আর আপনি তো আমাকে বাম কোমরে চিমটি কেটেছেন, তাই আমি অমনটা বলেছি। মাহির নিজের কপাল চাপড়াচ্ছে আর মনে মনে ভাবছে, যতটা সরল মনে হয় ততটা সরল এই মেয়ে না, তাই একে আর কিচ্ছু বলবো না। এমনিতেই বাড়ির সকলে রেগে আছে, আগে সবার রাগ ভাঙাতে হবে। এদিকে সোহাগের রাগ ও চরম পর্যায়ে পৌঁছে গেছে। উঠে গিয়ে আলমারি থেকে মাহিরের সব কাপড় চোপড় সুটকেস ভরছে। মাহির তাই দেখে নিজের ভাবনার অন্ত ঘটিয়ে সোহাগের কাছে গিয়ে দাঁড়ায়। সোহাগকে বলে, এ কি মামা, তুমি এসব কি করছো? যা করেছি ঠিকই করেছি। সুটকেসটা মাহিরের হাতে ধরিয়ে দিয়ে আবার বলে, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা। ভেবেছিলাম তোর সাথে মায়ের বিয়ে দিলে তোরা খুব সুখী হবি, কিন্তু না, তুই তো ওর জীবনটাই নষ্ট করে দিলি। বাসরাতে নিজের বউকে কেউ বাইরে ঘুমাতে বলে, তার উপর বউর সামনে অন্য মেয়ের সাথে ফোন আলাপ, এখন আবার চারিত্রিক অপবাদ দেওয়া হচ্ছে। এই তো শিক্ষা? তোকে কি আমরা কিছুই শিক্ষা দিতে পারিনি? মামা তুমি বিশ্বাস করো, আমি ওর সাথে খারাপ কোনো ব্যবহারই করিনি। রুষার দিকে তাকায়। এই ছুটকি, তুই তো জানিস আমি কি এমন কিছু করতে পারি বল। রুষা এগিয়ে এসে সোহাগের সামনে দাঁড়ায়, তারপর বলে, প্লিজ মামা, ভাইয়াকে এভাবে বের করে দিও না। আমার মনে হয় না ভাইয়া কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে। তাহলে কি আমি মিথ্যে বলেছি? প্লিজ ভাবি, তুমি কি চাও ভাইয়া বাড়ি থেকে চলে যাক? আমি কি সেটা বলছি? তাহলে এখন আর কোনো কথা বলো না। বিয়ে করেছো, স্বামীকে ধরে রাখতে শেখো, শাসনে শাসনে রাখো। অন্য মেয়ের জন্য ধারে কাছে ঘেঁষতে না পারে সেই ব্যবস্থা করো। তুমি কি এত দুর্বল যে তোমাকে বাইরে ঘুমাতে বললেই এই কলকলে শীতের মধ্যে তুমি বাইরে ঘুমাবে? কথাগুলো বলে মীরা সোহাগের কাছে যায়। সোহাগকে বলে, এইভাবে ছেলেটাকে বের করে দিও না, ওদের একটু সময় দাও। আমি জানি তুমি মায়ের কাছে ঋণী, একদিনও তোমাকে বাঁচিয়েছিল, তাই বলে ভাগনের কথা ভাববে না। এমন ঝগড়াঝাটি তো আমরাও কত করেছি। সোহাগ মীরার মুখের দিকে তাকায়। প্লিজ। সোহাগ আর কিছু বলে না, চুপচাপ মাহিরের রুম থেকে বেরিয়ে যায়। সোহাগ যাওয়ার পরে এক এক করে সবাই রুম থেকে চলে যায়। এখন আছে শুধু মাহির আর মায়া। সবাই যাওয়ার পরেই মায়া বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে উকি দিয়ে দেখে কেউ আছে কিনা। তারপর রুমের আশেপাশে কাউকে না পেয়ে লাফাতে লাফাতে মাহিরের সামনে এসে ড্যাং ড্যাং করে নাচতে থাকে। মাহির দেখছে আর জ্বলছে, কিন্তু কিচ্ছু বলছে না। মাহিরকে আরো বেশি করে রাগাতে মায়া মাহিরকে ধাক্কা দিয়ে দিয়ে নাচছে। এমন সময় স্নিগ্ধার ফোন আসে। মাহির মায়ার দিকে একটু বাঁকা চোখে তাকিয়ে রুমের বাইরে গিয়ে ফোনটা রিসিভ করে। নিশ্চয় গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। দেখ তো, আমার কি তাতে, আমার তো অনুভব আছে। ইস, কত মিস করছি অনুভব তোমাকে। প্লিজ আজ রাতে চলে এসো। বিছানার উপরে পায়ের উপর পা তুলে অর্ডার করে যাচ্ছে মায়া।
আর মাহির মায়ের কথা মতো যা যা চাইছে তাই তাই করছে, কারণ আর কোনো উপায় নেই মাহিরের কাছে। সোহাগের কড়া নির্দেশ, মায়া সুস্থ না হওয়া পর্যন্ত মাহির এক বিন্দুও মায়ের কাছ থেকে সরতে পারবে না। এখন গিয়ে আমার জন্য স্যুপ তৈরি করে নিয়ে আসুন। অসুস্থ অবশ্যই স্যুপ খেতে হয়, জানেন না? তুমি যে কতটা অসুস্থ তা তুমিও জানো, আর আমিও জানি। এখনো সময় আছে, তোমার এসব বন্ধ করো। আরে থামেন আপনি, একে তো বিয়ে করে জীবনটা শেষ করে দিয়েছেন, তারপর লেকচার দিচ্ছেন। আমি শেষ করেছি তোমার জীবন, নাকি তুমি আমার জীবনে এত অশান্তি বয়ে এনেছো? দেখুন, অত শত বুঝি না। আমি আপনার কাছে ডিভোর্স চাই, আর যদি সহজে না দিয়েছেন তাহলে এইভাবে চালাবো আপনাকে। তোমার কি মনে হয় এইরকম একটা পাগলি মেয়ের সাথে সংসার করার জন্য আমি নাচছি? আমিও তোমাকে ডিভোর্স দিতে চাই। ভালো তো, তাহলে চলুন আজই ডিভোর্স দিয়ে দেবেন। আমার আর ইচ্ছে করছে না আপনার সাথে এক মুহূর্তও থাকতে, শুধুমাত্র বাবার অসুস্থতার জন্য সোহাগ আঙ্কেলকে বাবার দেয়া কথা রাখতে বিয়েটা করেছি। নইলে আপনার মতো একটা ছাগলকে কোনো দিনও বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাবিনি। ওই, তুই আমাকে ছাগল বললে? বেশ করেছি বলেছি। আপনাকে ছাগল বলবো না তো শাহরুখ খান বলবো, নাকি আমির খান বলবো? তাই? আর তুমি কি একটা গরু, পাগলি, আরো কি কি আছে যা তোমাকে বলা যায়? মনে করতে পারছি না আমি। কি বললেন আপনি? আমি গরু? এই আমি পাগলি? আপনাকে তো আমি আমাকে তুমি একটা আছাড় দিয়ে পেটের সব নাড়িভুড়ি বের করে দিব। এই কারণে তোমাকে গরু বলেছি, পাগলি বলেছি। এসব প্যারা আমার কপালে কেন জোটালে? আল্লাহ! এখন আল্লাহকে ডাকছেন? বিয়ের আগে ভাবেননি? আর আপনার তো লজ্জা করা উচিত, একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করেন। ছি, বাজে লোক কোথাকার। আর তুমি বুঝি ধোয়া তুলসী পাতা? তখন তো মায়ের মাথায় হাত দিয়ে আমাকে বলিয়েছ। একবার নিজের মাথায় হাত রেখে বলো তো, তোমার মনে অন্য কেউ নেই? আছে তো একজন, আমার স্বপ্নের নায়ক, যে আমার জীবনের রিয়েল হিরো। তাকে অস্বীকার করার প্রশ্নই আসে না। তাকে শুধুই ভালোবাসা যায়, যদিও তার কণ্ঠটা একটু আপনার সাথে মিলে যায়, কিন্তু সে আপনার মতন এতটা ছ্যাঁচড়া না। তার প্রতিটা কথার শব্দ চয়নে শুধু আবেগ মেশানো, শুনলে শুধু শুনে যেতে ইচ্ছে করে, মনে হয় যেন সে ভালোবাসার জন্যই সৃষ্টি। আর আপনি তো একটা খারাপ লোক, আপনার কথা শুনলে শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অসহ্য করা একটা লোক আপনি, তার উপর একসাথে দুই নৌকায় পা দিয়ে চলছেন। ছি! বাহ, নিজের বেলায় কিছু না, আর অন্যের বেলায় যত দোষ। এমন সময় হঠাৎ করে মাহিরের মোবাইল ফোনের রিংটোনটা বেজে ওঠে। মায়া মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে স্নিগ্ধা নামটা। ওয়াও, স্নিগ্ধা! আপনার গার্লফ্রেন্ডের নাম বুঝি স্নিগ্ধা? হ্যাঁ। খুব সুন্দর নাম। মানে? মানে আমার খুব আফসোস হয় কেন আমার নাম স্নিগ্ধা হলো না। অদ্ভুত, আফসোস হওয়ার কি হলো? আসলে আমার প্রিয় মানুষটার এই নামটা খুব পছন্দ। তোমার বয়ফ্রেন্ডের? এখন ফোনটা রিসিভ করুন জলদি, নয়তো কেটে যাবে। রেগে গিয়ে স্নিগ্ধা আপনার সাথে ব্রেকআপ করে দিলে তো আপনার জীবনেই ঝুলে থাকতে হবে আপনাকে। মাহির ফোনটা রিসিভ করে বাইরে গিয়ে কথা বলে। হ্যালো জান। রাখো তোমার জান, জলদি হসপিটালে আসো। ইয়ে মানে জান, আমি তো আর ছুটিতে আছি। কিসের ছুটি? ও আচ্ছা, নতুন বউ ফেলে রেখে আসতে পারছো না, তাই না? না মানে বাড়িতে একটু সমস্যা হয়েছে, এই আর কি। তো কি হয়েছে? আমি তোমাকে দেখবো, তুমি এক্ষুনি আসবে, কিন্তু কিভাবে আসবে তা আমি জানি না। প্লিজ স্নিগ্ধা, বোঝার চেষ্টা করো। কি বুঝবে তোমাকে আমি? তুমি যদি আর 8 ঘন্টার মধ্যে না এসেছো তাহলে তোমার আমার সম্পর্ক আজ এখানেই শেষ। কথাটা বলেই ফোনটা কেটে দেয় স্নিগ্ধা। আর মাহির মন খারাপ করে রুমের ভেতরে আসে। মনে মনে ভাবে, চাইলেও এখন হসপিটালে যেতে পারবে না। সোহাগ মামার কড়া নির্দেশ, মায়া সুস্থ না হওয়া পর্যন্ত ওর সাথেই থাকতে হবে। কিন্তু যে মেয়ে অসুস্থ হওয়ার অভিনয় করে তাকে কি আর সুস্থ করা সম্ভব, যদি না সে চায়? তো ডক্টর মাহির, কি কথা হলো গার্লফ্রেন্ডের সাথে? মায়া উঠে গিয়ে মাহিরের থুতনিটা ধরে বলে, আরে বলেন না, আমি একটু শুনে রাখি, ভবিষ্যতে কাজে আসবে। মাহির রেগে গিয়ে মায়ার 2 বাহু চেপে ধরে। কি পেয়েছোটা কি তুমি? সবকিছুতে কি মজা মনে করো? যখন থেকে এসেছো দেখছি একটার পর একটা অশান্তি করেই চলেছ। আজ তোমার জন্য প্রথমবার স্নিগ্ধা আমার উপর রেগে কথাটা বললো। ও যদি আমার সাথে ব্রেকআপ করে দেয় তাহলে কি হবে? কি আর হবে, অন্য একটা মেয়ে খুঁজে নেবেন। কথাটা বলে মায়া নিজেকে মাহিরের থেকে ছাড়ানোর চেষ্টা করে। আর মাহির মায়াকে আরো জোরে শক্ত করে চেপে ধরে। চোখ দুটো বড় বড় করে মায়ের দিকে তাকায়।
এক্ষুনি নিচে যাবে আর সবার সামনে গিয়ে স্বীকার করবে তুমি সুস্থ। নইলে নইলে কি? নইলে স্নিগ্ধা যদি আমার সাথে ব্রেকআপ করে দেয়, তোমার কপালে দুঃখ আছে। মাহির কথাটি বলার সাথে সাথেই মায়া নিজের পা দুটি মাহিরের পায়ের উপরে রেখে হিমেল উঁচু পাশটি দিয়ে মাহিরের পায়ে জোরে এক দাপুনি দেয়। আহ! ব্যথা পেয়ে মাহির মেঝেতে বসে পড়ে আর মায়া খিলখিল করে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, আমাকে ভয় দেখানো অত সহজ না। মাহির পায়ে হাত দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। তোমাকে তো আমি দেখে নেব মায়া। এখনই দেখে নিন, কিচ্ছু করতে পারবেন না। কিচ্ছু করতে পারবেন না আপনি আমার। যে নিজের ভালোবাসার কথা মামাকে বলতে ভয় পায়, কাপুরুষের মতো মামার ভয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয়, তার কাছে কিছু আশা করা যায় না। আপনি নিজের জীবনটাও নষ্ট করেছেন আর আমারটাও। এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে। অনেক বলছো, কিন্তু তুমি মায়া। আপনিও বলুন, আপনার মুখ কি বেঁধে রেখেছি আমি? তোমাকে আমি কি? সময় বুঝে এর সব সুদে আসলে ফেরত দেব। দিয়েন। এখন জানতো আপনার গার্লফ্রেন্ডের রাগ ভাঙান। কথাটা বলেই মায়া ঠেলতে ঠেলতে মাহিরকে রুম থেকে বের করে দেয়। মামাকে কি বলবো? সে যাই হোক, আমি বলে দিব, আপনি যান। বিছানায় বসে ডায়েরি লিখছে মায়া, আর কানে হেডফোন। ওপাশ থেকে অনুভবের কণ্ঠস্বর ভেসে আসছে মায়ার কানে। কারণ যেদিন থেকেই অনুভবকে প্রথম শুনেছে, সেদিন থেকে তার বলা প্রত্যেকটা কথাই মায়া লিখে রাখে। আর মন খারাপের সময় ডায়েরির পাতাগুলো খুলে অনুভবের বলা কথাগুলো বিচরণ ঘটায়, যা শুনলেই মায়ের মন ভালো হয়ে যায়। কোনো এক ঝুম বর্ষায় একগুচ্ছ কদম ফুল হাতে দাঁড়িয়ে তুমি আমার অপেক্ষায়। দমকা বাতাস, নির্জলতার আভাস, টিনের জলের টুপটাপ শব্দ, আর হঠাৎ মেঘের গর্জনে তোমার আমার আরও কাছে আসা সেই অনুভূতির আত্মসমর্পণ, যা আলতো স্পর্শে পূর্ণতা এনে দেয় মুহূর্তকে। কথাগুলো রেডিওতে বলছে অনুভব, আর মায়া তার ডায়েরির পাতায় লিখে রাখছে। মায়ার খুব ইচ্ছে যেদিন অনুভবের সাথে দেখা হবে, সেদিন এই ডায়েরিটা অনুভবকে দেখাবে আর বলবে কতটা ভালোবাসে তাকে। এমন সময়ে রুষা এসে রুমের দরজায় নক করে। মায়ার কানে হেডফোন থাকায় মায়া খেয়াল করে না। রুষা ভাবি ভাবি করতে করতে রুমের মধ্যে ঢুকে যায়, আর আচমকা রুষাকে আসতে দেখে মায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, কে? মায়ার খেয়াল নেই যে অসুস্থতার অভিনয় করছে। মায়াকে দাঁড়ানো অবস্থায় দেখে রুষা মায়ের সামনে আসে। একটু হাসি মুখ করে মায়ের কাছে জানতে চায়, এ কি ভাবি, তোমার পা আর কোমরের ব্যথা সেরে গেছে? না। ও আচ্ছা, আমি ভাবলাম বোধহয় সেরে গেছে। আরে না, একটু উঠে দাঁড়াবার চেষ্টা করছি, এই আর কি। কিছু বলবে তুমি? অনেক রাত হয়েছে। তোমার খাবারটাকে উপরে নিয়ে আসবো নাকি ভাই আসলে? না, এখনই নিয়ে এসো, আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে বলে রুষা চলে যায়, আর মায়া মনে মনে ভাবে, এ বাড়িতে প্রত্যেকটা মানুষই কত ভালো, শুধু এই ছ্যাঁচড়া মাহিরটা বাদে। কিছুক্ষণ পর রুষা এসে খাবার দিয়ে গেলে মায়া খেয়ে নেয়। তারপর খাওয়ার শেষে ডায়েরিটা জাপটে ধরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মাহির বাড়িতে এসে রুমে গিয়ে দেখে মায়া আজও তোর বিছানায় শুয়ে আছে। মাহির চিন্তায় পড়ে যায়, আজ আবার কোথায় শোবে। এই মেয়ে, এই উঠো। মায়াকে ঝাঁকিয়ে ডাকতে থাকে মাহির। মায়া ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে মাহির এসেছে। মায়া এক লাফে উঠে বসে মাহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আপনি কি আমাকে শান্তিতে একটু ঘুমোতেও দেবেন না? আমি কোথায় ঘুমাবো? কেন, কাল যেখানে ঘুমিয়েছিলেন? মোটেও না। এরকম শীত আর মশার মধ্যে আমি বাইরে গিয়ে ঘুমাতে পারবো না। তাহলে রুমে ঘুমান। অসম্ভব, তোমার সাথে এক বিছানায় আমি কিছুতেই ঘুমাবো না। আরে যান যান, আপনার সাথে এক বিছানায় কে ঘুমাতে চাইছে? দয়া করছিলাম, চাইলে রুমে যে কোনো এক কোনায় ঘুমোতে পারতেন, কিন্তু শুনলেন না। আমার রুমে তুমি আমায় দয়া দেখাও? হ্যাঁ দেখাই, কারণ এখন এটা আমার রুম। যতদিন ডিভোর্স না দিচ্ছেন ততদিন আমি এখানে যা খুশি তাই করব। দেখো মেয়ে, আমি অত শত বুঝি না। আজ আমি আমার বিছানায় ঘুমাবো, তাই জানি। কথাটা বলেই মাহির মায়াকে বিছানা থেকে নামিয়ে মেঝেতে বসিয়ে দিয়ে নিচে গিয়ে বিছানায় শুয়ে দুই পায়ে দুদিকে টান টান করে মেলিয়ে দেয়। মায়া মাহিরকে অনেক চেষ্টা করে হাত পা টানা হেঁচড়া, কিল ঘুষি, কাতুকুতু, মারধর যা করার করে দেখে, কিছুতেই বিছানা থেকে নামাতে পারে না। তারপর নিজেই ক্লান্ত হয়ে মেঝেতেই বসে কাটিয়ে দেয় সারা রাত। সকালের দিকে মায়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি ভর করে।
কিছু একটা ভেবে মাহিরের বিছানায় এক জাগ পানি ঢেলে দেয় মায়া। তারপর চিৎকার জুড়ে দেয়। মায়ার চিৎকার শুনে মাহির ধর পড়িয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। কি হয়েছে, কি হয়েছে? ছি 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 ছি। ওই মেয়ে, ছিচি করছো কেন? তো কি করব, এমন একটা কাজ আপনি করতে পারলেন? কেমন কাজ, কি করেছি আমি? বুঝতে পারছেন না? তারপর মায়া মাহিরের মাথাটা বিছানার ভিজে অংশটুকুর দিকে ঘুরিয়ে দেয়। দেখুন দেখুন কি করেছেন। মাহির ভিজে অংশটায় হাত দিয়ে দেখে জায়গাটা ভেজা। এবার নিজের প্যান্টে হাত দিন। মাহির প্যান্টে হাত দিয়ে দেখে প্যান্টটাও ভেজা। আপনি বিছানায় ইয়ে করেছেন? ছি। কি বললে তুমি? ঠিকই বলেছি, আপনি আপনি ইয়ে করেছেন। এই 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 বয়সে বিছানায়? দাঁড়ান, সবাইকে বলতে হবে। বুঝেছি, এইসব তোমারই কারসাজি। রাতে বিছানায় ঘুমাতে দেয়নি, এই জন্য এসব করেছো, তাই না? তোমাকে তো আমি। বলেই মাহির মায়াকে ধরতে যায় আর মায়া ছুট লাগায়। ছুটতে ছুটতে ওয়াশরুমের মধ্যে চলে আসে মায়া, আর মাহির মায়ের পিছু পিছু ছুটে আসে। দেখুন, কাছে আসবেন না একদম আমার। কে শোনে কার কথা? মাহির সামনে আগাতে থাকে আর মায়া পিছাতে থাকে। মাহির যত আগায় মায়া তত পিছায়। তারপর মায়া গিয়ে দেয়ালের সাথে বেঁধে যায়। এবার মাহির মায়ার খুব কাছে চলে আসে। মায়ার দুই পাশে মাহির এমনভাবে হাত রাখে যে মায়া বেরই হতে পারে না। আমি কিন্তু চিৎকার করব। কথাটা বলেই মায়া তাকিয়ে দেখে মাহিরের মুখটা তার খুব কাছে চলে এসেছে। মাহিরের নিঃশ্বাসগুলো মায়ার মুখে পড়ছে। মায়া খিচে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। তারপর ঠাস একটা চর বসিয়ে দিয়ে মাহির মায়ার থেকে দূরে সরে যায়। মায়ার উল্টো দিকে মুখ ঘুরিয়ে তারপর বলতে শুরু করে, ফাজিল মেয়ে কোথাকার, বেয়াদবি করার একটা লিমিট থাকে, আর তুমি তো তাও ছাড়িয়ে ফেলেছো। এসব ছাড়া কি আর কিছুই পারো না? কেমন ধরনের মজা এটা, শয়তান মেয়ে? বলেই বাথরুমের বালতিটায় একটা লাঠি দিয়ে মাহির বেরিয়ে আসে। আর মায়া সেখানেই দাঁড়িয়ে থেকে গালে হাত দিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সোহাগ আসে দেখতে মায়া আর মাহিরের মধ্যে সবকিছু ঠিক হয়েছে কিনা তাই। রুমের দরজায় নক করে মাহিরকে আর মায়াকে ডাকে। মাহির, মায়া, তোমরা ঘুম থেকে উঠেছো? সোহাগের ডাকে মাহির গিয়ে দরজাটা খুলে দেয়। মামা এসো, ভেতরে এসো। না থাক, মায়া এখন কেমন আছে? হাঁটতে পারছে তো এখন? দৌড়ে বেড়াচ্ছে। যাক, তাহলে সুস্থ হয়েছে মেয়েটা। সোহাগ ঘুরে চলে যাবে এমন সময়ে মায়া কোমড়া মুখে গাল ডলতে ডলতে ওয়াশরুম থেকে বের হয়। সোহাগকে দেখেই ছুটে আসে। তারপর সোহাগকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে। আরে আরে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মাহির কিছু বলেছে তোকে? মায়া গাল থেকে হাতটা সরিয়ে গালটা সোহাগকে দেখিয়ে বলে, এখানে চার মেরেছে শুধু শুধু। ইস, কিছু করিনি আমি। সোহাগ মাহিরের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। মামা আসলেও। মাহির আর কিছু বলার আগে সোহাগ মাহিরকে কষিয়ে একটা চর বসিয়ে দেয়। মাহির গালে হাত দিয়ে নিশ্চুপ হয়ে যায়। তোর সাহস হয় কি করে, হ্যাঁ, আমার মেয়ে গায়ে হাত তোলার? মামা ও সকালে। চুপ, একদম চুপ। আমার কথাটা তো শোনো মামা। কি শুনবো তোর কথা? ভেবেছিলাম শুধরে গিয়েছিলি, কিন্তু না। কাল তো অন্যায় করার পরও তোকে আমার ক্ষমা করা উচিত হয়নি। সেই একই ভুল করেছিস আজ। সোহাগ চিৎকার করে কথাটা বলে। বাড়ির সকল সদস্যরা সোহাগের চিৎকার শুনে ছুটে আসে মাহিরের রুমে। কি হলো ভাইয়া, আজ আবার কি হয়েছে? জিজ্ঞাসা কর তোর গুণধর ছেলের কাছে। কি করেছিস তুই মাহির? ভাইয়া এত রেগে আছে কেন? মামা তো আমার কথা শুনতেই চাইছে না। আপনি বললেই তো বানিয়ে মিথ্যে বলবেন, এজন্যই শুনতে চাইছি না, তাই না আঙ্কেল? মায়ার কথায় সোহাগ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। সব তোমার জন্যই হচ্ছে, একটা বদমাইশ ফাজিল মেয়ে কোথাকার। তোমাকে তো আমি। মাহির এগিয়ে গিয়ে মায়াকে একটা থাপ্পড় দিতে গেলে সোহাগ মাহিরের হাতটা ধরে বসে। না থাক, তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর না। সোহাগ রুমের ভেতরে ঢুকে আলমারি থেকে মাহিরের সব কাপড় চোপড় বের করে সুটকেসে ভরতে থাকে। মীরা, রাইসা আর রুষা অনেক বোঝায়, তবুও সোহাগ আজ কারো কথা বুঝতে চায় না। সুটকেসটা মাহিরের হাতে ধরিয়ে দিয়ে মাহিরকে ধাক্কা দিতে দিতে সিঁড়ি থেকে নিচে নামায়। মাহির অনেকবার বলার চেষ্টা করে, কিন্তু মাহিরের কোনো কথাই সোহাগ শোনে না। বাড়ির মেন গেট থেকে ধাক্কা দিয়ে মাহিরকে বের করে দেয়। মামা প্লিজ। আর একটাও কথা না বলে তুই আমার সামনে থেকে এখন দূর হয়ে যা।
মীরা মা, বোঝাও না আমাকে। মীরা এগিয়ে আসে সোহাগের কাছে। এভাবে ছেলেটাকে তাড়িয়ে দিচ্ছ, কোথায় যাবে ও? যেদিকে তোর চোখ যায় সেদিকে যাবে। স্বাবলম্বী হয়েও কোথাও একটা থাকার ব্যবস্থা করে নিতে পারবে। ও তাই? তোমার কি ভালো লাগবে মাহির এভাবে চলে গেলে? প্লিজ মীরা, তুমি এখন একটু চুপ থাকো। ওর অপরাধের শাস্তি ওকে পাওয়া দরকার। কথাটা বলেই দরজাটা মাহিরের মুখের সামনে বন্ধ করে দেয় সোহাগ। রাইসা আর রোশা থ হয়ে পিছনে দাঁড়িয়ে আছে। আমার অনুমতি ছাড়া কেউ মাহিরের সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় সোহাগ। এদিকে মায়ার ভেতরে ভেতরে খুশিতে নাচানাচি চলছে, আর উপর থেকে একদম ফ্যাকাশে মুখটা শুকনো করে আছে। মীরা মায়ার দিকে একবার বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রুষা আর রাইসার কাছে যায়। তোরা চিন্তা করিস না, ওনার রাগ তো জানিসই, একটু সময় অবশ্য লাগবে, তারপর দেখবি নিজেই মাহিরকে ফিরিয়ে আনবে। মীরা কথাটা বলতেই রাইসা আর রুষা মীরাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেটা দেখে মায়াও জোরে জোরে চোখটা বন্ধ করে কান্না জুড়ে দেয়। কিছুক্ষণ পর মায়া চোখ খুলে দেখে মীরা, রাইসা আর রুষা ওর দিকে তাকিয়ে আছে। খুব কষ্ট হচ্ছে আমারও, যতই পাষাণ হৃদয়ের হোক, এই মানুষটা স্বামী তো আমার। কথাটা বলে নাক মুখ মুছতে মুছতে ঘুরে উপরে চলে আসে। রুমের মধ্যে ঢুকে দরজায় ছিটকানি লাগিয়ে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে। একটা সময় পর নাচতে নাচতে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ে। যাক, ছেঁচড়া আপদটা বিদায় হয়েছে, এইটাই অনেক বড় শান্তির। আজ বাড়িটা কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। কেউ আর আগের মতো করে হাসছে না, ঠিক মতো কথাও বলছে না মায়ার সাথে। মায়ারও ভালো লাগছে না সকলের এভাবে শুকনো মুখ করে বসে থাকা দেখতে। মনে মনে ভাবছে, তাহলে কি ভুল করলাম মাহিরকে তাড়িয়ে? না, একটুও না, যা করেছি বেশ করেছি, এটাই ওর জন্য প্রয়োজন ছিল। একই ছাদের নিচে ওই বাদরটার সাথে কিছুতেই আমি থাকতে পারতাম না। তাছাড়াও বাবার শরীরটা এখন ভালো না, এই অবস্থায় যদি বলি এই মাহিরের সাথে আমি থাকতে চাই না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই আমাকে বাবার সুস্থ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর মাহিরও তো স্নিগ্ধাকে ভালোবাসে, ওদেরকে এক করে ফেলতে পারলেই হলো, তারপর আমি চলে যাবো বাড়ি থেকে। ওদিকে মাহির গিয়ে তার বন্ধু আবিরের বাড়িতে উঠেছে। এত তাড়াতাড়ি একটা বাসা ঠিক করাও খুব কষ্টের। তাই আবির রাস্তায় মাহিরকে দেখতে পেয়ে অনেক জোর করায় মাহির আর না করতে পারেনি, চলে এসেছে আবিরের সাথে। দোস্ত, আমার বাড়িটা খুব ছোট, তুই এখানে থাকতে পারবি তো? আরে কেন পারবো না, তুই যদি পারিস তাহলে আমিও পারবো। আবির একটা মুচকি হাসি দিয়ে মাহিরের সুটকেস থেকে কাপড়গুলো বের করে আলমারিতে গোছাতে থাকে। রাখ, আমি করে নেব। একটা কথা জিজ্ঞেস করবো মাহির? কাপড়গুলো গোছাতে গোছাতে বলে আবির, কি? বিয়ের একদিন পর এভাবে বউ রেখে বাড়ি থেকে চলে আসলি, এটা কি ভালো হলো? মাহির কোনো কথা বলে না। মনে মনে ভাবে এই সব কিছু মায়ার জন্যেই হয়েছে, কিছুতেই মায়াকে ক্ষমা করা যাবে না। আবির ঝাঁকিয়ে আবার জিজ্ঞেস করে মাহিরের কাছে। মাহির কি বলবে বুঝে উঠতে পারে না। এমন সময় স্নিগ্ধার ফোন আসে, যার জন্য মাহির আবিরের কথাটা এড়িয়ে বাইরে গিয়ে স্নিগ্ধার ফোনটা রিসিভ করে। ঘড়ির কাঁটায় রাত 3টে ছুঁই ছুঁই। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করে রেডিওতে অনুভবকে শুনছে মায়া। কিন্তু আজ আর ডায়েরিতে লিখছে না, শুধু শুনে যাচ্ছে। আর অনুভবের প্রত্যেকটা কথাই বারবার মাহিরকে অনুভব করছে। মায়ার কেমন যেন নিস্তব্ধ লাগছে রুমটা। মায়া কালও এই সময় রুমটার মধ্যে মাহিরের সাথে অনেক ঝগড়া করেছে, আর আজ মাহির নেই। ভাবতেও কেমন লাগে। মায়া নিজেই নিজেকে বলছে, না মায়া, এটা মায়া নয়, অনুতাপ। না, এটা মায়া, এটা মায়া না, এটা অনুতাপ। সত্যি ভুল করে ফেলেছিস তুই। ঠিক সেই সময়ে মায়ার কানের হেডফোনটার ওপাশ থেকে একটা কথা বলে ওঠে, মন খারাপ থাকলে তাই করো যেটা করলে তুমি ভালো থাকো। মায়া শোয়া ছেড়ে উঠে বসে আর ভাবে, অনুভবের কথায় লজিক আছে। সত্যি বাদরটার সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। না জানি কোথায় আছে, কি খেয়েছে কিনা, কিছু খেয়েছে কিনা, একটু ফোন করে দেখি। মায়া বারবার ডায়াল কলে গিয়ে মাহিরের ফোন নাম্বার উঠাচ্ছে আর কাটছে, ভাবছে ফোনটা করবে কিনা। অনেক ভেবে এইবার সাহস করে মাহিরকে কল দেয়, আর মাহির কলটা বাজার সঙ্গে সঙ্গে কেটে দেয়। মাহিরের এমনটা কলটা কেটে দেওয়াতে মায়া রেগে ফোনটা দূরে ছুঁড়ে মারে। এত বড় সাহস, আমার কল কেটে দেয়। ঠিক করেছি, ছেঁচড়াটাকে বিদায় করে যা,
ফোন করবো না, থাক তুই তোর মতন। কিছুক্ষণ পর মাহির মায়াকে কল ব্যাক করে। মায়া মাহিরের কল দেখে রেগে কেটে দেয়, তারপর নিজেই কল করে। হ্যালো, কলটা কেটে দিয়ে আবার ব্যাক করার কি ছিল? শোধ তুললাম। কিসের শোধ? একবার আপনি আমার কল কেটেছেন, একবার আমি কল কাটছি, শোধ বাদ। তুমি কি কখনো শোধরাবে না? না, শোধরাবো না। ফোন কেন করেছো? আমার ইচ্ছে হয়েছে তাই। মানে কিছু না। কোথায় আছেন এখন? ও, এই জন্য? কোথায় আছি, কতটা খারাপ আছি সেটা জানার জন্য ফোন করেছো? আমি খারাপ থাকলেই তুমি খুশি, তাই না? তাহলে শোনো, সত্যি আমি ভালো নেই। আমার মা, বাবা, বোন, মামা, মামি যাদেরকে চেনে আমি কখনো থাকিনি, আজ তোমার জন্য আমার তাদের থেকে দূরে থাকতে হচ্ছে। শুধু তোমার জন্য। তোমাকে কখনো ক্ষমা করব না আমি, কখনো না। কথাগুলো বলেই কলটা কেটে দেয় মাহির। মায়া হ্যালো হ্যালো করে দেখে কলটাই কেটে গেছে। তখন নিজেরই খারাপ লাগতে থাকে, ভাবে সত্যিই ঠিক করিনি মাহিরের সাথে। সকালে হসপিটাল থেকে ফোন আসে, সেজন্য খাবার নিয়ে মায়া হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। কারণ শাহিদ খান খুব অসুস্থ হয়ে পড়েছে। শাহিদ খান হচ্ছে মায়ের পালিত বাবা, এখন হসপিটালে আছে। মায়া খবরটা পাওয়ার পর আর দেরি করে না, ছুটে আসে। কিন্তু কোনো মতেই শাহিদ খানের সাথে মুফতি খান দেখা করতে দেয় না মায়াকে। মুফতি খান হচ্ছে শাহিদ খানের স্ত্রী। মায়া অনেক চেষ্টা করেও তার বাবার সাথে দেখা করতে পারে না। মায়া মুফতির কাছে অনেক অনুরোধ করে, কিন্তু মুফতি কিছু শুনতেই চায় না, শুধু একটা কথাই বলে যায়, তুই এখান থেকে চলে যা মায়া। আজ তোর জন্য তোর বাবার এই অবস্থা হয়েছে। মানুষটা সারাক্ষণ শুধু তোকে নিয়ে চিন্তা করে, আর তুই কি তোর বাবার কথা একটু ভাবিস? আমারই ভুল, পর কখনো আপন হয় না। এভাবে আর বলো না, আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে এখন। কষ্ট হচ্ছে তোর? তাহলে এমনটা কেন করলি তুই? একটা দিনই তো হয়েছে বিয়ে করছিস, আর এর মধ্যে স্বামীকে তার ওই বাড়ি থেকে তাড়িয়ে দিলি। মায়া এতক্ষণে বুঝতে পারলো মুফতি কেন তার সাথে এমন ব্যবহার করছে। আবার মনে মনে ভাবছে মা কিভাবে জানলো বাড়ির খবর। এমন সময়ে মায়ের বাবার কেবিন থেকে মাহির বেরিয়ে আসে। মাহির আর মায়া মুখোমুখি হতেই মাহির নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে নেয়। আর এদিকে মুফতিও মায়াকে চলে যেতে বলছে বারবার। মাহিরকে দেখে মায়াও জেদ ধরেছে এবার। সে কোনো মতেই তার বাবাকে না দেখে হসপিটাল থেকে যাবে না। কিছুক্ষণ পর মাহিরকে নীরব দেখে সন্দেহ পেয়ে মাহিরের হাত ধরে টেনে একটু দূরে নিয়ে আসে মায়া। কি করেছেন আপনি? মাহির নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। মায়া মাহিরকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে থাকে, বলেন কি করেছেন যার জন্য বাবার এই অবস্থা? মায়া, আসলে আমি... মায়া মাহিরের কলারটা টেনে ধরে। বলবেন আপনি? মাহির নিজের কলারটি মায়ার হাত থেকে ছাড়িয়ে নেয়, তারপর বলতে শুরু করে, আমি এমন কিছু হোক সেটা চাইনি মায়া। আমি তো শুধু তোমার বাবা মাকে বোঝাতে গিয়েছিলাম। কি বোঝাতে গিয়েছিলেন ওনাদেরকে? তুমি অন্য কাউকে ভালোবাসো, আর তার সাথে তোমাকে আমার বাড়ি থেকে এনে বিয়ে দিয়ে দিতে। তাছাড়াও তোমার জন্য আমি আমার পরিবার থেকে দূরে থাকতে পারবো না। আমি তোমাকে বিয়ে করেছিলাম সেটাও আমার পরিবারের সাথে থাকবো বলে, আর এই কারণেই আমি আমার মামার আদেশ অমান্য করিনি, বিয়ে করে নিয়েছি। কিন্তু বিশ্বাস করো মায়া, আমি চাইনি তোমার বাবা এতটা অসুস্থ হয়ে পড়ুক। মাহিরের কথাগুলো বলা শেষ হতেই মায়া মাহিরকে এক ধাক্কায় দেওয়ালের সাথে চেপে ধরে। একটা ছেঁচড়া, অসহ্যকর, খারাপ লোক কোথাকার! আপনার সাহস কি করে হলো এমনটা করার? আপনাকে আমি মেরে ফেলবো। মায়া মাহিনের বুকে আর হাতের কবজিতে বাজ। না, এভাবে আপনার শিক্ষা হবে না। আপনাকে তো আমি... মায়া মাহিরকে ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে ঘুরে কিছু একটা খুঁজতে থাকে। তারপর সামনে তাকিয়ে এক বালতি চুন দেখতে পায়। মনে হয় হসপিটালের দেওয়ালের কাজ চলছে। মায়া বালতিটা উঠিয়েই মাহিরের দিকে বালতি ভর্তি চুন ছুঁড়ে মারে। এমন সময় স্নিগ্ধা মাহিরকে দেখে এগিয়ে আসে, আর চুন এসে স্নিগ্ধার উপরে পড়ে। স্নিগ্ধার সারা শরীরে চুন লেগে একদম ভূতের ন্যায় দেখতে লাগছে। হাঁটতে গেলেও ভেজা মেঝেতে পিছলে পিছলে পড়ছে। রাগে তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকায় স্নিগ্ধা। হে ইউ, তোমার সাহস কি করে হয় আমার উপরে এসব ছড়বার? মায়ার দিকে আঙুল তুলে কথাটি বলে স্নিগ্ধা। আরে মায়া স্নিগ্ধার মাথা থেকে পা পর্যন্ত বিনিয়ে বিনিয়ে দেখে। পরনের শর্টকাট স্কার্ট আর চোখের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সানগ্লাসটা সাদা ধবধবে হয়ে আছে। মায়া স্নিগ্ধার চোখ থেকে সানগ্লাসটা খুলে মুছে দিয়ে আবার চোখে পরিয়ে দেয়।
পিছনে তাকিয়ে দেখে লেয়ার কাট চুলের উঁচু করে বাঁধা ঝুঁটির থেকে টপ টপ করে চুলের পানি ঝরছে। স্নিগ্ধা এমন অবস্থায় পাশে মাহিরের দিকে আগাতে গিয়ে পড়ে যায়, আর মাহির স্নিগ্ধাকে ধরে বসে। মাহির আর স্নিগ্ধাকে এত কাছাকাছি দেখে মায়ার রাগ আরও চরম স্তরে পৌঁছায়। এক টানে স্নিগ্ধাকে মাহিরের থেকে দূরে নিয়ে আসে মায়া। তেঁতুল গাছের পেতনি, শেওড়া গাছের ভূত, যার তার উপরে এসে পড়ে যেতে ভালো লাগে বুঝি না? তারপর মাহিরের দিকে তাকিয়ে বলে, আর আপনিও যাকে তাকে জড়িয়ে ধরেন কেন? আপনি না স্নিগ্ধাকে ভালোবাসেন? উফ, অসহ্য! এইসব পাগলকে কে ঢোকায় হসপিটালে? যার কেউ। মায়া আরো কিছু বলতে যাবে, মাহির চিৎকার করে মায়াকে জড়িয়ে এক ধমক দেয়। চুপ! মাহিরের ধমকে মায়া কেঁপে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে বলে, ভয় পাইনি। এই মেয়ে, তুমি জানো ও স্নিগ্ধাকে ভালোবাসে? মাহির মায়াকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর স্নিগ্ধার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই স্নিগ্ধা আমার গার্লফ্রেন্ড। মাহিরের মুখে কথাটা শুনে মায়া এবার চুপ হয়ে যায়। তোমার কি সত্যি বুদ্ধি নেই কোনো? যখন যা মনে আসে তখন তাই করো। ওদিকে তোমার বাবার এই অবস্থা, আর এখানে এসব করে চলেছ। ভালোবাসো না তোমার বাবাকে তুমি? যত সব পাগল আমার কপালে জুটেছিল। অনুশোচনা করছিলাম যে ভুল করেছি, আমার জন্য তোমার বাবার এই অবস্থা হয়েছে ভেবে। ভাবছিলাম তোমাকে কি জবাব দেব। আর এক তুমি, সত্যি বলতে তোমার কোনো মনই নেই, যখন যা ইচ্ছা তাই করে যাও। মাহির কথাগুলো বলছে আর মায়া নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে শুনছে। মায়ার চোখের কোণে যে পানি জমে গেছে মাহিরের ধমকগুলো শুনে, সেদিকে মাহিরের খেয়াল নেই। মাহির মায়ার হাতটা ধরে টানতে টানতে হসপিটালের গেটের কাছে নিয়ে আসে। তারপর এক ধাক্কায় মায়াকে হসপিটাল থেকে বাইরে বের করে দেয়। তোমার বাবাকে দেখার কোনো প্রয়োজন নেই, যাও এখান থেকে। মায়া মন খারাপ করে সারাদিন রুমে বসে আছে, নিজেকে বন্দি করে। না কিছু খাচ্ছে আর না কারোর সাথে কথা বলছে। এদিকে সোহাগও মায়াকে জোর করে চলেছে কিছু খেয়ে নেওয়ার জন্য, কিন্তু মায়া সোহাগের কোনো কথাই শুনছে না। মায়েরকে আমি পরে দেখে নেব, সারাদিন কিচ্ছু খাসনি, এখন একটু খেয়ে নে তো মা। মায়ার কিছুই ভালো লাগছে না। এত অশান্তির মধ্যে কি খেতে ইচ্ছে করে? কাঁদতে কাঁদতে মায়া সোহাগের দিকে তাকায়। আচ্ছা আঙ্কেল, আমি কি খুব খারাপ? কে বলেছে তুই খারাপ? আমি সত্যিই খারাপ আঙ্কেল, আমার জন্যই এত কিছু হচ্ছে। তোর জন্য কেন হবে? সবাই তো মাহিরের। না আঙ্কেল, ওনার কোনো দোষ নেই। কি বলছিস এসব? ঠিক বলছি। বাসর রাতে আমি ওনাকে এত শীতে আর মশার মধ্যে বাইরে রেখে নিজের রুমে ঘুমিয়েছিলাম। তারপর সকালে উঠে নাটক করেছিলাম ওনাকে অপমান করব বলে। শুধু তাই নয়, আমার জন্যই উনি এ বাড়ি থেকে চলে গেছে। আর আমার বাবা আজ আমার জন্যই আবার অসুস্থ হয়ে পড়েছে। সব অশান্তির মূল আমি। সোহাগ মায়ার কথাগুলো শুনে চুপ হয়ে যায়। মায়া আবার বলতে শুরু করে, আমার বাবার হার্টের প্রবলেম, উনি হয়তো জানে না সেটা, তাই বাবার কাছে গিয়ে যা ভালো মনে হয়েছে বলেছে। আর বাবা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক। সত্যি তুই অন্যায় করে ফেলেছিস মায়া, তবে এই পরিস্থিতিতে তোকে আমি কিছু বলবো না। তুই তোর ভুলটা যে বুঝতে পেরেছিস, এটা ভেবে তোর প্রতি আমার রাগ থাকলেও ভালো লাগছে। কিন্তু এসব কেন করতে গেলি মা? মায়া কাঁদতে থাকে, কিছুই বলে না। সোহাগ কিছুক্ষণ বসে থেকে রুম থেকে বেরিয়ে যায়। সময়টা রাত 3টে। আজ আর অনুভব আসেনি। মায়া অনেক অপেক্ষা করছিল, ভেবেছিল অনুভবকে শুনলে কিছুটা মন হালকা হবে। মায়ের বলা প্রত্যেকটা কথা আর বাবাকে না দেখতে পারার যন্ত্রণা ভেতর থেকে মায়াকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। প্রতিদিনের মতন আজও মায়া ডায়েরি আর পেন হাতে নিয়ে বসেছিল, আর সেই অবস্থাতেই কাঁদতে কাঁদতে বিছানার উপর ডায়েরি রেখে তার উপরে মাথা দিয়ে মেঝেতে বসে ঘুমিয়ে যায়। এদিকে সোহাগ মাহিরের সাথে কথা বলে সব ঠিক করে নেয়। মাহির নিজের ব্যাগপত্র গুছিয়ে আবিরের বাড়ি থেকে আবার মির্জা প্যালেসে চলে আসে। রুমে ঢুকতেই মায়াকে এভাবে ঘুমন্ত অবস্থায় দেখে নিজেরও খারাপ লাগতে থাকে। ভাবে মায়া সব কিছু স্বীকার করে তাকে বাড়িতে ফিরিয়ে এনেছে, তার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। সেই সাথে সকালের ব্যবহারের জন্য সরিও বলবে। মাহির এটা ভেবে এগিয়ে যায় মায়ার কাছে, এসে বসে। তারপর যেই মায়াকে ডাকতে যাবে সেই মায়ের হাতের নিচের ডায়েরিটা মাহিরের চোখে পড়ে। মাহির আস্তে করে মায়ের হাতের নিচের ডায়েরিটা হাতে তুলে নিয়ে তার প্রতিটা পাতা উল্টিয়ে উল্টিয়ে পড়তে থাকে, যেখানে শুধুই অনুভবকে নিয়ে লেখা আর অনুভবের বলা প্রত্যেকটা কথা।
মাহির ডায়েরিটা নিয়ে পড়ছে, যেখানে শুধুই অনুভবকে নিয়ে লেখা আর অনুভবের বলা প্রত্যেকটা কথার শব্দ চয়ন। একটা একটা করে ডায়েরির প্রত্যেকটা পাতা শেষ করে মাহির মায়ার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়। এই মায়াকে যেন প্রথমবার দেখছে মাহির। আর কিছু ভাবার ভাষা খুঁজে পাচ্ছে না সে, শুধুই চেয়ে আছে ঘুমন্ত মায়ার মুখপানে। আবার এক অজানা ভালো লাগার সৃষ্টি হচ্ছে মায়ার প্রতি, যেন পুরনো সব ভুল বোঝাবুঝি আর রাগ মুহূর্তেই ভালো লাগাতে পরিণত হচ্ছে। মাহির আস্তে করে মায়ার খুব কাছে এগিয়ে আসে। মায়ের মুখের উপর চলে আসা এলোমেলো চুলগুলো হাতের আলতো স্পর্শে সরিয়ে দিতে মায়ার ঘুম ভেঙে যায়। মায়া কেঁপে উঠে তাকিয়ে দেখে সামনে মাহির দাঁড়ানো। এ কি আপনি? মায়া উঠে দাঁড়িয়ে এক টানে মাহিরের হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নেয়। আমার ডায়েরিতে কেন হাত দিয়েছেন? তার আগে বলো তুমি কাকে ভালোবাসো? আমি যাকেই ভালোবাসি তাতে আপনার কি? তুমি জানো আমি স্নিগ্ধাকে ভালোবাসি। হ্যাঁ জানি, আমিও অন্য কাউকে ভালোবাসি। সেই অন্য কেউটা কে? যাকে কখনো দেখোনি, যার সম্পর্কে কিছু জানো না তুমি, সেই অনুভব? আপনি কিন্তু আপনার অধিকারের সীমা লঙ্ঘন করছেন। আপনারা স্নিগ্ধার ব্যাপারে আমি কি কখনো নাক গলিয়েছি? দয়া করে আমার ব্যাপারে কিছু বলবেন না, তাহলে খুশি হব। কথাটা বলে মায়া বালিশটা নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগে, আর মাহির মায়ার হাতটা ধরে বসে। হাতটা ছাড়ুন। কোথায় যাচ্ছ? মায়া নিজের হাতটা মাহিরের থেকে ছাড়িয়ে নেয়। বেলকুনিতে আমার জন্য সেদিন আপনি আমার রুমে ঘুমোতে পারেননি, তাই না? আজ আমি চলে যাচ্ছি, আপনি ঘুমান আপনার রুমে। বাইরে খুব ঠান্ডা আর প্রচুর মশা, তোমার কষ্ট হবে ঘুমাতে। যে কষ্ট আমাকে দিয়েছেন তার কাছে এটা কিছুই না। মানে জানতে চাইছেন? আমার বাবা হসপিটালে, এতটা অসুস্থ, কিন্তু এমন পরিস্থিতিতে আমি আমার বাবাকে দেখতে পারিনি। আপনি তো ডক্টর, চাইলে কি পারতেন না দেখতে দিতে? মায়া সরি, আমি রেগে গিয়েছিলাম। তুমি স্নিগ্ধার সাথে অমনটা না করলে আমি... থাক, আর কিছু বলবেন না। আমি সত্যিই খুব খারাপ, যার জন্য আমাকে আপনি এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হসপিটাল থেকে। তবে খারাপ লেগেছে কিসে জানেন? আমার মা আমার কোনো কথা শুনতে চায়নি। মায়া তুমি যদি চাও কাল সকালে তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। দরকার নেই, আমার একটা উপকার করবেন। যত দ্রুত সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দেন। আমি চাই না আপনারা স্নিগ্ধার মাঝে এভাবে থাকতে। কথাটা বলেই মায়া ব্যালকনিতে চলে আসে। একান্তে বসে জ্যোৎস্নার আলোয় উপরের আবছা আকাশটাকে দেখতে থাকে, আর চারপাশ থেকে শীতের কুয়াশা ঘিরে এসে মায়াকে স্পর্শ করে যায়, যার জন্য কিছুক্ষণ পর মায়ার শরীরে কাঁপুনি শুরু হয়। মায়া বুঝতে পারে সত্যি বাইরে খুব শীত। হঠাৎ মাহির এসে মায়াকে একটা চাদর জড়িয়ে দিয়ে রুমের ভেতরে নিয়ে আসে। বলেছিলাম না বাইরে শীত, সবসময় জেদ দেখাও তুমি। আমি জেদ দেখাইনি। চুপ করো, এসো এদিকে। মাহির মায়ার হাত ধরে টেনে বিছানায় বসায়। এখানে ঘুমাবে তুমি। আর আপনি? আমি বিছানার অন্য পাশটায় ঘুমাবো। তোমার কোনো অসুবিধা আছে? তাহলে বলো, আমি গিয়ে সোফায় ঘুমাচ্ছি। না না, আমার জন্য আপনার রুমে আপনি কেন সোফায় ঘুমোতে যাবেন? আর তার চেয়ে বরং আমি... একটাও কথা বলবে না, যা বলেছি তাই করো। আমি আমাদের মাঝে একটা বালিশ দিয়ে দেব। তারপর মায়া আর কিছু না বলেই বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ে, আর মাহির ফোনটা নিয়ে বাইরে এসে তার বন্ধু আবিরকে কল দেয়। হ্যালো। হ্যালো আবির। হ্যাঁ মাহির বল, কোনো সমস্যা? বাইরে সবাই ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। বলছিলাম আমার একটা উপকার করবি দোস্ত। কেমন উপকার, যার জন্য এত তাড়াতাড়ি ফোন করেছিস? আবিরের সাথে কথা বলে মাহির আবিরকে সব কিছু খুলে বলে। আবিরও মাহিরকে অনেক কিছু বোঝায়। কথা শেষ হলে মাহির ঘড়িতে তাকিয়ে দেখে রাতের অনেকটা সময় কেটে গেছে। এখন না ঘুমালে সকালে আর হসপিটালে পৌঁছানো যাবে না। তাই রুমে যাওয়ার উদ্দেশ্যে মাহির পেছনে ঘুরে দাঁড়াতেই দেখে সামনে মায়া দাঁড়ানো। কিছু জানার কৌতূহল নিয়ে মায়া তাকিয়ে আছে মাহিরের দিকে। মাহির মনে মনে ভাবে, মায়া কি সবকিছু শুনে ফেললো? না, এভাবে চুপ না থেকে জিজ্ঞেস করা যাক। এ কি মায়া, তুমি ঘুমাওনি? মায়া নিশ্চুপ হয়ে আছে, কোনো প্রতি উত্তর দেয় না মাহিরের প্রশ্নে। কি হলো বলো, বিছানা ছেড়ে উঠে এসেছো কেন? মায়া ঘুম ঘুম চোখ দুটো দোলতে দোলতে বলে, উফ, আপনি কি বলুন তো, রাতে ওয়াশরুমেও যেতে কি আপনার অনুমতি নেওয়া লাগবে? মাহির একটা মুচকি হাসি দিয়ে মায়ার মুখের কাছে নিজের মুখটা এগিয়ে এনে বলে, আবার শুরু করে দিয়েছো তো?
মায়া মাহিরের শার্টের কলারটা টেনে ধরে। কি শুরু করলাম আমি? মাহির নিজের কলার থেকে মায়ার হাতটা ছাড়িয়ে নেয়। কথায় কথায় কলার কেন চেপে ধরো? বেশ করেছি, ধরেছি। আপনার জন্য আমি আমার বাবাকে দেখতে পারিনি। আপনাকে তো শাস্তি দেওয়া উচিত। কি শাস্তি দেবে? আজকে রাতটার জন্য আপনার ফোনটা আমায় দেবেন। আমার ফোন দিয়ে তুমি কি করবা? গেমস খেলবো, দিন। বলেই ফোনটা মাহিরের হাত থেকে কেড়ে নিয়ে ওয়াশরুমের মধ্যে চলে যায় মায়া। মায়া মাহিরের ফোনে বলা শেষের কিছুটা কথা শুনে নিয়েছে, যেই কথাগুলো অনুভবকে নিয়ে বলছিল মাহির। মায়ার সন্দেহ মাহির অনুভবের সাথেই কথা বলছিল, এজন্য মাহিরের ফোনের কল লিস্টের শেষ নাম্বারটা মুখস্থ করে নেয়। আর ওদিকে মাহির ভাবে আবিরের বলা কথাগুলো। আবির মাহিরকে বুঝিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কটাই পবিত্র, আর ভালোবাসা একদিনে আসে না, আস্তে আস্তে একই ছাদের নিচে দুজন মানুষ থাকলে প্রকৃতির নিয়মে সেটা চলে আসে। তাছাড়াও স্নিগ্ধার প্রতি মাহিরের যেই আবেগটা জমেছে সেটা শুধুই ভালো লাগা আর পছন্দ ছাড়া কিছুই না। কিন্তু মায়ার সাথে থেকে মায়ার পাগলামাগুলো আর বাস্তবতা দুটোকে আপন করতে পেরেছে মাহির, যার জন্য স্নিগ্ধা আর মায়ার মধ্যে মায়াকে বেছে নেওয়াই উত্তম বলে বিবেচিত হয়। মাহিরের ফোন থেকে আবিরের নাম্বারটা মুখস্থ করে মায়া সেই খুশি। গুনগুন করে গানের সুর তুলতে তুলতে ওয়াশরুম থেকে বের হয় মায়া। তারপর মাহিরের মাথার কাছে ফোনটা রেখে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে মায়া আড়ামোড়া দিতে গিয়ে নিজেকে মাহিরের খুব কাছে আবিষ্কার করে। নড়তে চড়তেও পারছে না মায়া। মাহির এমনভাবে মায়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে যে মায়ার দমই বন্ধ হয়ে আসছে। মায়া হাত পা নাড়াতে না পেরে মুখের কাছে মাহিরের কান পেয়ে জোরে একটা কামড় বসিয়ে দেয়, আর মাহির আহ করে এক চিৎকার দিয়ে উঠে বসে। এটা কি হলো? তার আগে আপনি বলুন, মাঝের বালিশটা সরিয়ে আমার এত কাছে এসছেন কেন? তাই বলে কামড় দিবে? হ্যাঁ দিব। আজ থেকে আপনি সোফায় ঘুমাবেন, নয়তো আমি। একই তো বিয়ে করে চরিত্রে একটা দাগ লাগিয়ে দিয়েছেন, তার উপর আপনি আমাকে ছুঁয়েছেন। এটা জানলে কি অনুভব আমাকে মেনে নেবে? কত মেয়ে পাগল অনুভবের জন্য, জানেন আপনি? তাই বুঝি? সেই কত মেয়ের মধ্যে তোমাকে যে অনুভবে বেছে নেবে তার গ্যারান্টি কি? নিতেই হবে। যদি না নেয় তাহলে ধরে বেঁধে আমার করে নিব। কত ভালোবাসে অনুভবকে আপনি জানেন? এতটা ভালো কি ওই মেয়েগুলো ওকে বাঁচতে পারবে? তা কতটা ভালোবাসো? ততটা যতটা ভালো একই ছাদের নিচে থেকেও কোনো দম্পতি একে অপরকে ভালোবাসতে পারে না। মায়ার কথা শুনে মাহির একটা মুচকি হাসি দিয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। আর মায়া পা টিপে টিপে উঠে এসে ওয়াশরুমের বাইরে থেকে দরজায় লক লাগিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর চুপি চুপি আবিরের ফোন নম্বর মনে করে ফোন লাগায়। আবির ফোনটা রিসিভ করতে মায়া ইচ্ছে মতো বকা দিতে থাকে। বারবার ফোন করে বিরক্ত করছেন কেন? ঘরে কি মা বোন নেই? আরে আরে কি আপনি? আমি আপনাকে কখন ফোন করলাম? আমি তো আপনার নাম্বারটাই চিনি না। তাই বুঝি? সেই কাল থেকে ফোন দিয়ে জ্বালিয়ে যাচ্ছেন, আর এখন বলছেন আমাকে আপনি চিনিনি না। ফাজলামো করেন। দেখুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি এসব করিনি। একদম ভালো সাজবেন না, আপনারই তো ফোন নাম্বার। কি বললেন? সরি, ভুল হয়ে গেছে। মানে? আসলে আমার যে সিমে আননোন নাম্বারটা থেকে বারবার ফোন আসছিল সেটা বিরক্ত হয়ে চেঞ্জ করে ফেলেছি, আর তাই এই সিমের নাম্বারটা উঠাতে গিয়ে 6-এর জায়গায় 9 বসে গেছে। মাত্র চোখে পড়লো, প্লিজ কিছু মনে করবেন না। দেখেছেন, বলেছিলাম না আমি না। সত্যিই ভুলটা আমার, তার জন্য আমি লজ্জিত। না না ঠিক আছে, আপনি যে ভুলটা বুঝতে পেরেছেন এটাই বেশি। ওদিকে ওয়াশরুমের ভেতর থেকে মাহির দরজায় নক করতে থাকে আর চিৎকার করে জোরে জোরে মায়াকে ডাকে। মায়া ঝটপট আবিরের কলটা কেটে দিয়ে ওয়াশরুমের লকটা খুলে দেয়। কি শুরু করেছেন আপনি? চিৎকার করে সারা বাড়ি শুদ্ধ লোককে জানাবেন নাকি? দরজা কেন লক করেছিলে? আমার ইচ্ছে হয়েছে তাই। কথাটা বলেই মাহিরকে একটা ভেঙচি কেটে চলে যেতে লাগে মায়া, আর মাহির মায়ের হাতটা টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। তারপর মায়ার মুখের কাছে নিজের মুখটা এগিয়ে আনে, তারপর বলে, তুমি সবসময় শুধু মনে যা আসে তাই করো। তোমার সব ছেলে মানুষই যে কখনো শুধরাবে না তা আমার বেশ ভালোভাবে বোঝা হয়ে গেছে। মাহিরের এত কাছে আসাতে মায়ার অসহ্য লাগতে থাকে। ছাড়ুন আমাকে। কি ছাড়বো? একটু মুচকি হেসে মাহির আরো শক্ত করে মায়াকে চেপে ধরে
আর মায়া নিজেকে মাহিরের থেকে ছাড়িয়ে নেওয়ার নিরালস চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। মাহির মায়াকে নিজের সাথে জড়িয়ে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। মায়ার গলায়, মুখে আর কপালে ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে দেয়। তারপর মাহির নিজের ঠোঁটজোড়া মায়ার ঠোঁটের কাছে আনতে দেখে মায়ার চোখে পানি, যেটা দেখে মাহির হাত ছেড়ে দিয়ে এবার মায়ার গালটা আঁকড়ে ধরে। তারপর মায়ার কাছে জানতে চায়, কাঁদছো কেন তুমি? দম বন্ধ হয়ে আসছে আমার, ছাড়ুন। কথাটা শুনেই মাহির মায়াকে ছেড়ে দেয়, আর মায়া বিরক্তিকর দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মাহিরই প্রশ্ন করে মায়াকে, ওভাবে কেন তাকিয়ে আছো? একটা ছোট লোক, লুচ্চা, লজ্জা করে না আপনার? আবার জিজ্ঞেস করেন আপনি না স্নিগ্ধাকে ভালোবাসেন? ছি, ইচ্ছে তো করছে আপনাকে কি ঝাড়ু পেটা করতে। মায়ার কথা শুনে আর রাগী দৃষ্টিতে তাকাতে দেখে মাহির তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। কারণ মায়া যেরকম মেয়ে বলছে যখন করেও বসতে পারে। এখানে আর এক মুহূর্ত থাকলে কুরুক্ষেত্র বেঁধে যাবে, তার চেয়ে বরং কেটে পড়ি। মনে মনে কথাটা বলতে বলতে বেরিয়ে যায় মাহির, আর মায়া বসে বসে কাঁদতে থাকে। কান্নার মাঝে মাঝে থেমে থেমে বলে, আবার ছুঁয়ে দিল। দুপুর 1টার কাছাকাছি সময়। সারাটা সকাল ধরে মাহির আজ মায়ার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করেছে। স্নিগ্ধা বারবার কল করলেও আজ কেটে দিয়েছে। শুধুই মায়াকে নিয়ে ভাবছে, আর মায়াকে কি বলবে, কিভাবে বলবে তাই ভেবে চলেছে। আর এদিকে মায়া বারবার বিভিন্ন অজুহাত দেখিয়ে আবিরকে অনুভব ভেবে ফোন করছে। কথা বলতে বলতে আবিরের সাথে মায়ার সম্পর্কটাও গভীর হয়ে গিয়েছে এইটুকু সময়ের মধ্যে। সন্ধ্যার পর আবিরের সাথে মায়ের দেখা হবার টাইম ফিক্সড। রেস্টুরেন্টে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে রুষা। পাশের টেবিলে বসে আছে মায়া ও আবির। দুজনে খুব হেসে হেসে কথা বলছে, আর একে অপরের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন প্রেমিক প্রেমিকা। রুষা কাঁধ ঘোরাতেই আবিরের সাথে মায়াকে দেখে আশ্চর্য হয়, ভাবে, এই সময় আবিরের সাথে ভাবি এখানে কি করছে? তাহলে কি ভাইয়াও রেস্টুরেন্টে এসেছে? রুষা এদিকে ওদিকে তাকিয়ে মাহিরকে কোথাও দেখতে পেল না। তারপর উঠে এগিয়ে এসে মায়ের পিছনে দাঁড়িয়ে ডাকতে যাবে, এমন সময়ে মায়ের কথা শুনে রুষা থমকে যায়। আমি জানি না আমার কথা আপনি বিশ্বাস করবেন কিনা, আমি এটাও জানি না কথাটা শোনার পর আপনি কি ভাববেন, তবুও আমার বলতে হবে। বিশ্বাস করুন আবির, এর আগে কখনো কাউকে বলিনি, আজ আপনাকে প্রথম বলছি। খুব ভালোবাসি আপনাকে আমি, সত্যি খুব ভালোবাসি। এতটা ভালোবাসি যতটা ভালো কেউ কাউকে বাসতে পারে না। আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আপনাকেই ভালোবাসবো। এটুকু কথা শুনেই রুষা নিজের কান দুটো শক্ত করে চেপে ধরে, আর রুষার হাত থেকে পার্সটা পড়ে যায়। শব্দ শুনে আবির সামনে তাকিয়ে দেখে রুষা দাঁড়ানো। যা দেখে একরাশ ভয় নিয়ে আবির উঠে দাঁড়ায়, আর রুষা আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। আবিরও ছুটে আসে রুষার পিছনে, কিন্তু ততক্ষণে রুষা চলে যায়, যার জন্য আবির রুষাকে কিছু বোঝাতে পারে না। মির্জা প্যালেস। মাহির খুব সুন্দর করে নিজের রুমটা সাজিয়েছে। মনে মনে ঠিক করে রেখেছে আজই মায়াকে সত্যিটা বলবে। আর তাই তো আবির যখন বলল মায়া ওকে অনুভব ভেবে বিভিন্ন বাহানায় ফোন করছে, তখন আবিরের সাথে প্ল্যান করে নিয়েছে যেন আবিরের সাথে মায়া দেখা করতে গেলে সেই সুযোগে রুমটা সাজিয়ে নিতে পারে। এদিকে রুষা বাড়িতে এসে রুমের দরজা ভেতর থেকে লক করেই সব জিনিসপত্র ভাঙচুর করছে। রুষার রুমে ভাঙচুরের আওয়াজ পেয়ে মাহির সহ বাড়ির সকলে ছুটে আসে। দরজায় নক করে বারবার রুষাকে ডাকে। সবাই জানতে চায় কি হয়েছে, কিন্তু রুষা কারো কোনো কথাই শোনে না, আরও বেশি করে ভাঙচুর করতে থাকে। তারপর না পেরে মাহির রুষার রুমের দরজাটা ভেঙে ফেলে। ভেতরে গিয়ে দেখে সারা রুমের জিনিসপত্র ভেঙে চুরে এলোমেলো হয়ে আছে। সবাইকে রুমের ভেতরে দেখে একটা কাচের বড় টুকরো উঠিয়ে রুষা নিজের হাতের সামনে ধরে, আর বলে কেউ সামনে আগালেই নিজেকে শেষ করে দেবে। রেস্টুরেন্টে রুষা চলে আসার পর আবির মায়াকে সব বুঝিয়ে বলে। সকালে মায়া আবিরকে ফোন দিয়ে যেই কথাগুলো বলেছিল তা মাহির ওয়াশরুম থেকে শুনে নেয়। তারপর আবিরকে ফোন দিয়ে মায়ার ফোন নাম্বার মিলিয়ে কনফার্ম হয় মাহির।
তারপর আবিরের সাথে প্ল্যান করে মাহির এত কিছু করে শুধু মায়াকে সারপ্রাইজ দেবে বলে। তাই বলুন, এই জন্যই আমার মনে সন্দেহ হচ্ছিল আপনি অনুভব নন। মানে? আপনার কণ্ঠের সাথে অনুভবের কণ্ঠের কোনো মিল আছে নাকি? তাহলে প্রপোজ করলেন কেন? প্রিপারেশন নিচ্ছিলাম। উনি স্নিগ্ধাকে ভালোবাসে, তাই তো শুধু স্নিগ্ধা স্নিগ্ধা করে সারাক্ষণ। এই স্নিগ্ধার জন্যই বিয়ের দিন আমাকে উনি পাচার করে দিচ্ছিল। আমি জানতাম না উনিই অনুভব, কিন্তু এখন যখন জেনে গেছি তখন শোধ তুলব। উনি যদি আমার সামনে আর একটা মেয়ের সাথে প্রেম করতে পারে তাহলে আমি কেন পারবো না? ঠিক বলেছেন। কেউ সামনে আগাবে না বলে দিলাম, নাইলে আমি নিজেকে শেষ করে দেব। এই জীবন রেখে আর কি করব, মরে যাব আমি। রুষার কথা শুনে সবাই হতবাক হয়ে চেয়ে আছে রুষার দিকে আর ভাবছে কেন এমন করছে মেয়েটা। এই তো বিকালে হাসতে হাসতে বন্ধুদের সাথে বের হলো, আর এখন বাড়িতে এসেই পাগলামি শুরু করে দিয়েছে। রাইসা ভয় ভয় মুখ করে মীরার দিকে তাকায়, তারপর মীরাকে বলে, রাইসা ভাবি আমার কিন্তু খুব ভয় লাগছে, আমার মেয়েটা কিছু করে বসবে না তো? আরে না, কিচ্ছু করবে না। আমাদের রুষা এমনটা করতে পারে না, তাই না রুষা? মামি আমি মজা করছি না, আমি সত্যি বলছি, শেষ করে দেব নিজেকে। দেখ রুষা, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছিস। আমি বাড়াবাড়ি করছি ভাইয়া? বাড়াবাড়ি নয় তো কি এটা? সেটা তোর বউকে কি জিজ্ঞাসা কর, একটা দুশ্চরিত্র নষ্টামে কোথাকার। রুষার মুখে এমন কথা শুনে মাহির এগিয়ে গিয়ে রুষার হাত থেকে কাচের টুকরোটা এক টানে ফেলে দেয়। তারপর রাগী দৃষ্টিতে রুষার দিকে তাকিয়ে জানতে চায়, কি করেছে মায়া? কেড়ে নিয়েছে আমার আবিরকে, আর কখনো আবির আমাকে ভালোবাসবে না। মানে বুঝছিস না? আবির আর আমাকে ভালোবাসে না, ও তোর বউকে ভালোবাসে। কি যাতা বলছিস? ঠিকই বলছি, আমার আবির আর আমার নেই, ও তোর বউয়ের প্রেমে হাবুডুব খাচ্ছে। রুষা, তোর বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে বোন। কোনো ভুল হচ্ছে না আমার, আমি নিজের কানে শুনে এসেছি রেস্টুরেন্টে ও তোর বউকে যা যা বলেছে। এদিকে মাহিরকে জব্দ করার প্ল্যান ভাবতে ভাবতে মায়া মাত্র মির্জা প্যালেসে এসেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে রুষার রুমের কাছে আসতেই বাড়ির সকলকে দেখে রুমের ভেতরে এসে দাঁড়ায়। দেখে রুমের ভেতরে সব জিনিসপত্র ভেঙে চুরে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ কি রুষা, তোমার রুমে কি ভূমিকম্প বয়ে গেল নাকি? কথাটা শুনে রুষা তাকিয়ে দেখে মায়ার সামনে দাঁড়ানো, আর মায়াকে দেখে রুষার রাগ আরও প্রচণ্ড আকারে বেড়ে যায়। মায়া আরও কিছু বলতেই রুষা রেগে বিছানার বালিশ এদিকে ওদিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। তারপর বিছানার চাদরটা টেনে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। মাহির রুষার হাত দুটো শক্ত করে ধরে বিছানাতে জোর করে বসায়। এসব কি করছিস রুষা? তোর বউকে এখান থেকে চলে যেতে বল ভাইয়া, আমি ওকে সহ্য করতে পারছি না। অবাক দৃষ্টিতে জানার কৌতূহল নিয়ে রুষার দিকে তাকিয়ে থাকে মায়া, বলে, আমি কি করেছি? আবার জিজ্ঞাসা করো, তুমি কি করছো? রুষার পাগলামি আরও বাড়তে থাকে, যার জন্য পরিস্থিতি সামলাতে মাহির মায়াকে টেনে রুষার রুম থেকে বাইরে নিয়ে আসে। এই, আমাকে আপনি এভাবে টেনে আনলেন কেন? আমার জানতে হবে তো আমি কি করেছি। তুমি কি করেছো সেটা আমি পরে বোঝাবো, আগে আবিরকে আসতে দাও। কথাটা বলে মাহির আবিরকে ফোন দিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর আবির আসে। রুষাকে অনেক চেষ্টা করে ঠান্ডা মাথায় আবির বোঝালে তারপর গিয়ে রুষা শান্ত হয়। আর এদিকে মায়া ভাবতে থাকে সে কি করেছে। বলুন না আমি কি করেছি। অন্যায় করেছো তুমি। অন্যায়? হ্যাঁ অন্যায়, আমার বোনকে কাঁদিয়েছো তুমি, বুঝতে পারছো না? মায়া মাথা ঝাঁকিয়ে না বলে। তারপর মাহির মায়াকে বুঝিয়ে বলে রুষা আর আবিরের সম্পর্কটার কথা। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, আর তাই রেস্টুরেন্টে মায়ার বলা কথাগুলো শুনে রুষা এত ক্ষেপে গিয়েছে। তাহলে তো রুষা আমাকে ভুল বুঝেছে। তবে চিন্তা করো না, আবির এসেছে, যখন ও ঠিক বুঝতে পারবে রুষাকে। সব আপনার জন্য হয়েছে। আমার জন্য? তা নয় তো কি, আবিরকে অনুভব সাজিয়ে আপনিই তো পাঠিয়েছিলেন। শুধু শুধু রুষাটাও আমার উপর ক্ষেপে গেল আপনার জন্য। আপনার সাথে তো কোনো কথাই নেই। বলেই একটা ভেঙচি কেটে মায়া রুমের দিকে যায়, আর মাহির মায়ের পেছনে পেছনে আসে। মায়া ধরপড়িয়ে রুমের মধ্যে ঢুকে যায়। অন্ধকার থাকায় রুমটার ভেতরের কিচ্ছু ঠিকমতো দেখতে পায় না। আর মাহির এসে মায়ার পেছনে দাঁড়ায়। মায়া মাহিরকে পেছনে অনুভব করতে পেয়ে হাতের কনুই দিয়ে মাহিরের পেটে দেয় এক ঘা। আহ মায়া! কি মায়া, রুমটা অন্ধকার করে রেখেছেন কেন? ব্যস্ত, তাড়াতাড়ি গিয়ে লাইট জ্বালান।
মায়া থেমে গেলে মাহির মায়াকে পেছনের থেকে টেনে নিজের কাছে নিয়ে আসে আর মায়ার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, তুমি কি কখনো শুধরাবে না? মায়া নিজের হাত দুটো মাহিরের থেকে ছাড়িয়ে নিতে চায়। মাহির মায়াকে আরো শক্ত করে চেপে ধরে, তারপর মুচকি হেসে মায়াকে আবার বলে, থাক, তোমার আর শুধরাতে হবে না। মানে হচ্ছে এলোমেলো স্বভাবের এই তুমিটাকেই আরো খুব প্রয়োজন, আর তোমার সাথেই আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। আর স্নিগ্ধা? ওকে আমি পরে বুঝিয়ে বলবো। কি বুঝবেন? সেটা তোমার না জানলেও চলবে। কথাটা শুনে মায়া একদম চুপ হয়ে যায়, আর মাহির একটু মুচকি হেসে মায়াকে কোলে তুলে নিয়ে বিছানায় গিয়ে বসায়। এখানে বসো। মাহির উঠে যাবে, মায়া মাহিরের হাতটা টেনে ধরে। চলে যাচ্ছেন? লাইট জ্বালাতে যাচ্ছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কথাটা বলে মাহির লাইটটা জ্বালাতে যায়, আর মায়া মনে মনে ভাবতে থাকে মাহির এখন ওকে কিসের সারপ্রাইজ দিবে। এমন সময় লাইটটা অন হলেই মায়া চোখ তুলে সামনে তাকিয়ে দেখে হাঁ হয়ে আছে। ফুলে ফুলে খুব সুন্দর করে সাজানো রুমটা, ঠিক যেমনটা বাসরাতে সাজানো হয়েছিল। কেমন লাগলো আমার সারপ্রাইজ? মায়া কোনো কথা বলে না, লজ্জায় চোখ দুটো নিচু করে নেয়। কি হলো, বললে না যে? কি বলবো? সাজানোটা কেমন হয়েছে? জানি না বলেই মায়া বিছানা ছেড়ে উঠে যেতে যায়, আর তখনই মায়ের হাতটা মাহির ধরে বসে। মায়াকে টেনে মাহির নিজের কোলের উপরে বসিয়ে ঘাড়ের উপরে চলে আসা এলোমেলো চুলগুলো একপাশে সরিয়ে রাখে। তারপর নিজের থুতনিটা মায়ার ঘাড়ের উপরে রেখে মায়ার কানের কাছে নিজের মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, নীরবতা, নির্জনতা সবকিছুই আজকে তোমায় দেব, সময়টাকেও থামিয়ে দেব, শুধু তোমার আর আমার অনুভূতি বিলাস। মায়া ঘুরে মাহিরকে জড়িয়ে ধরে, তারপর মাহিরের গাল দুটো আঁকড়ে ধরে মাহিরের কপালে, গালে আর ঠোঁটে আলতো স্পর্শ ছুঁয়ে দেয়। হসপিটালে স্নিগ্ধা বারবার মাহিরকে ফোন করে যাচ্ছে, কিন্তু মাহিরের ফোনটা সুইচ অফ। সকালে যতবার ফোন করেছে মাহির কেটে দিয়েছে। স্নিগ্ধার সাথে এমনটা মাহির আগে কখনো করেনি, বরঞ্চ স্নিগ্ধা রাগ করলে কিভাবে তার রাগ ভাঙাবে সেটাই ভেবেছে সব সময়। তাহলে আজ মাহিরের কি হলো? হসপিটালে ঘুরে ঘুরে বেডের রোগী দেখছে আর কথাগুলো মনে মনে ভেবে চলেছে স্নিগ্ধা। ওদিকে মায়ার বাবার জ্ঞান ফিরেছে, এখন সে মায়াকে দেখতে চাইছে। মায়ার মাও নিজের ভুল বুঝতে পেরেছে। রাগের মাথায় মায়াকে বলে ফেলা কথাগুলোর জন্য অনুশোচনা বোধ হচ্ছে মুফতির। ভাবছে মায়াকে ওভাবে কথা না শোনালে ভালো হতো। মাহির মায়াকে ছেড়ে দিয়ে মায়ার গলার কাছে এসে চেইনটা টেনে ধরে, তারপর চেনের সাথে ঝুলে থাকা লকেটটা দেখে অবাক দৃষ্টিতে তাকায়। কি হলো? মায়া বলুন। এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? বাবা মা হয়তো ছোটবেলায় দিয়েছিল। কেন বলুন তো? এসো, তাই বলছি। বলে মায়ের হাতটা ধরে টানতে থাকে মাহির। আরে কোথায় যাব? মাহির মায়ের কপালে একটা চুমু এঁকে দিয়ে মায়াকে কোলে তুলে নেয়, তারপর মায়াকে নিয়ে নিচে এসে চিৎকার করে বাড়ির সকলকে ডাকতে থাকে। মীরা মা, মামা, বাবা মা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। মায়া কিছুই বুঝে উঠতে পারে না, ভাবে কেন মাহির এমন চিৎকার করে সবাইকে ডাকছে। বাড়ির সকলে এসে মাহিরের কাছে জিজ্ঞেস করে এভাবে চিৎকার করে ডাকার কারণ। তখন মাহির সবাইকে লকেটটা দেখায়, যা দেখে সকলের চোখে পানি চলে আসে। ভাবি, এই লকেটটা তো আমি আমার ছোট্ট মাইয়ার জন্মদিনে ওকে পরিয়ে দিয়েছিলাম। মায়াকে উদ্দেশ্য করে বলে রাইসা, হ্যাঁ, এটা তো সেই লকেট। তাহলে এই মায়াই আমার মেয়ে, আমার ছোট্ট মায়া তুই। মীরা এগিয়ে মায়ের কাছে এসে মায়ের মুখটা ধরে কাঁদে, আর মায়া অবাক দৃষ্টিতে মীরাকে দেখে যায়। মীরা আন্টি, আপনি এভাবে কাঁদছেন কেন? একটা দেব, মাকে আন্টি বলবি তুই? মা? হ্যাঁ মা, তুই আমার মেয়ে মায়া। এই লকেটটা দেখছিস, এটা তোর জন্মদিনে রাইসা তোকে পরিয়ে দিয়েছিল। আর ওই দিনই আমরা সকলে মিলে মেলায় গিয়েছিলাম। সেদিন ভিড়ের মধ্যে হারিয়ে ফেলি তোকে আমরা। হ্যাঁ, তারপর আমরা তোকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি রে মা। তার মানে ভালো আঙ্কেল আর তুমি আমার আসল মা বাবা? বলেই মীরা জড়িয়ে ধরে মায়াকে, আর সোহাগ পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছতে থাকে।
যেটা দেখে মীরা ইশারা করে বলে বাবার কাছে যা। মায়া এবার সোহাগের কাছে গিয়ে সোহাগকে ডাকে। বাবা। বাবা ডাকটা শুনে সোহাগের এত বছর ধরে বুকের মাঝে জমানো কষ্টগুলো হালকা হতে থাকে। মেয়েকে হারিয়ে ফেলার পরে শূন্য হয়ে যাওয়া বুকটা আজ ভরে ওঠে। মায়াকে বুকে নিয়ে কেঁদে মনটা হালকা করে সোহাগ। তারপর পেছনে ঘুরে তাকিয়ে দেখে দরজার কাছে শাহিদ খান ও মুফতি খান দাঁড়ানো। তাহলে তুই তোর বাবা মাকে পেয়ে গেলি মায়া? বাবা? না, ওই সোহাগ মির্জাই তোর বাবা, আমি তোর কেউ না মায়া। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি। তোকে যখন আমরা মেলাতে পাই তখন তুই খুব ছোট্ট ছিলি, নিজের নামটা ছাড়া আর কিছু বলতে পারতি না। তাই আমরা তোকে সেদিন তোর পরিবারের কাছে পৌঁছে দিতে পারিনি, তবে নিজের মেয়ের মতন করে বড় করেছি। আজ যখন তুই তোর বাবা মাকে পেয়েছিস তখন আমার দায়িত্ব শেষ। চলো মুফতি। শাহিদ খানকে থামিয়ে মুফতি মায়ার কাছে এগিয়ে এসে বলে, কাল তোকে রেগে অনেক কিছু বলে ফেলেছি, তাই মন মানছিল না আমার। এজন্য তোর বাবা সুস্থ হতেই ছুটে চলে আসলাম দুজনে। এখন তো তুই তোর বাবা মাকে পেয়ে গেছিস, আমাদের কি ভুলে যাবি মায়া? মায়া চুপ করে কাঁদতে থাকে। মুফতি আবার বলে, আমি জানি তোকে আমি খুব অপমান করি, রেগে গেলে বারবার মনে করিয়ে দেই তুই আমাদের কেউ না। আর তাই আজ তোর কাছে ক্ষমা চাচ্ছি, পারলে ক্ষমা করে দিস মা। মায়া এবার মুফতিকে চাপটে ধরে কাঁদতে থাকে। তুমি ভাবলে কি করে মা যে আমি তোমায় মা বলে ডাকবো না? আমার তো এখন 3টা মা হলো, তুমি, মীরা মা আর রাইসা মা। মায়ার কথা শুনে সবাই হেসে দেয়। এমন সময় হুট করে কোথা থেকে যেন স্নিগ্ধা চলে আসে। ছুটে সেই মাহিরের সামনে দাঁড়ায়, তারপর বলে, এই কি স্যার, তোমাকে আমি আজ কতবার ফোন দিয়েছি, খেয়াল আছে? সকালে তো কেটে দিয়েছিলে, এখন আবার সুইচ অফ করে রাখছো। জানো আমার কতটা চিন্তা হচ্ছিল, তারপর আজ হসপিটালেও যাওনি কেন? স্নিগ্ধার এমন কথা শুনে সবাই মাহিরা স্নিগ্ধার দিকে তাকিয়ে থাকে, আর মাহির মায়ার দিকে। মায়া এসে টেনে স্নিগ্ধাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। কাকে জান জান বলছো তুমি? ও আমার স্বামী। মায়া তুমি? চুপ, একটা কথা বলবেন না আপনি। মাহিরকে থামিয়ে মায়া হাত ধরে টানতে টানতে স্নিগ্ধাকে নিয়ে এসে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তারপর স্নিগ্ধার মুখের উপর দরজাটা বন্ধ করে দম ছেড়ে দাঁড়ায়। স্নিগ্ধা দরজাটায় লাথি, গুতা, কিল বসাতে থাকে, আর মায়া এপাশ থেকে স্নিগ্ধাকে চলে যেতে বলে আস্তে করে মাহিরের হাতটা ধরে রুমে নিয়ে যায়। বাড়ির সকলে মায়ার কর্মকাণ্ড দেখে চুপ হয়ে যায়, আর চিন্তা করে এই স্নিগ্ধাটা আবার কে। কিন্তু মায়া কাউকেই কিছু বলার সুযোগ দেয় না। মায়া টানতে টানতে মাহিরকে রুমে নিয়ে যায়। আসুন আমার সাথে আপনি। মাহিরকে রুমে নিয়ে গিয়ে খুব শব্দ করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়, যা দেখে বাড়ির সবাই বিস্মিত। ভাবে মায়া এমন কেন করছে। মায়া কি হয়েছে তোমার? আবার জিজ্ঞেস করছেন? মাহির একদম চুপ। কিছুক্ষণ মাহির কথা না বলায় মায়া রেগে যায়। রেগে হাতে কনুই দিয়ে মাহিরের পেটে দেয় এক ঘা। আউচ, লাগলো তো? লাগুক। স্নিগ্ধা শাকচুন্নি পেতনি, ওর সাহস কিভাবে হয়? ওর সাহস কিভাবে হয় আমার বাড়িতে আসার? কথাটা বলে মায়া এবার মাহিরের শার্টের কলারটা টেনে ধরে। তারপর মাহিরের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর অনুভব, ওই স্নিগ্ধাকে আপনি ভুলে যান। বিশ্বাস করুন, ওর থেকেও অনেকটা বেশি আপনাকে আমি ভালোবাসা দিব। এতটা ভালোবাসা দিব যতটা স্নিগ্ধা কেন পৃথিবীর কোনো মেয়ে আপনাকে দিতে পারবে না। তাই? মাহির এবার মুচকি হেসে মায়ার কোমরটা জড়িয়ে ধরে মায়াকে খুব কাছে টেনে নেয়। আচ্ছা, একটা মানুষ এতটা ভালোবাসা দিয়ে কি করবে? মানে? ওই যে বললে না, তোমার মতন কেউ আমাকে এতটা ভালোবাসতে পারবে না। পারবে না তো। আপনি আমার স্বামী, আর আপনার ইহকাল পরকাল সবটা জুড়ে শুধুই আমি থাকবো। তাই শুধু আমার অধিকার রয়েছে আপনার উপর, আর আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেউ চাইলেও পারবে না আপনাকে আমার থেকে কেড়ে নিতে। আর যদি আমি স্নিগ্ধার কাছে চলে যাই? নিঃস্ব হয়ে যাব আমি। প্লিজ ওই রাক্ষসীটার কাছে যাবেন না অনুভব। যাব না, মজা করছিলাম তোমার সাথে। তাই? একটা কথা বলবেন? কি? আপনার এই ঠোঁট, মুখ, নাক, কান, চোখ এগুলো কখনো স্পর্শ করেনি তো স্নিগ্ধা? মায়ার কথা শুনে মাহির হাসতে থাকে। হাসছেন কেন? আমার ভালোবাসাটাকে কি মজা মনে করেন? আপনি জানেন আপনাকে আমি কতটা ভালোবাসি?
সেই যেদিন আপনাকে প্রথম শুনেছিলাম সেদিন থেকে ভালোবাসি। আর আজ যখন আপনার দেখা পেয়েছি তখন আপনাকে হারাতে দেব ভেবেছেন? কথাটা বলে মায়া মুখটা ঘুরিয়ে কিছু সময় চুপ হয়ে থাকে। মাহির মায়ের মুখটা তুলে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর দেখে মায়ের চোখের কোণে পানি। সাথে সাথে মায়ার কোমরটা ছেড়ে দিয়ে দুই হাতের মুঠোয় গালটা আঁকড়ে ধরে। এত ভালোবাসো আমাকে তুমি? ঠোঁট দিয়ে মাহির মায়ার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর মায়ার কপালে ঠোঁটের আলতো স্পর্শ ছুঁইয়ে দিয়ে বলে, এই বোকামে, কাঁদছো কেন? আমি তো তোমারই, তুমি বোঝো না? তোমার এসব কথায় আমি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলি, আর তোমাকেই আমার জীবনে প্রয়োজন। ভয় পেও না মায়া, এই হাত দুটো যখন ধরেছি কখনো ছাড়বো না, হারিয়েও যাব না। ভরসা রাখো আমার উপর। ভালোবাসেন আমাকে? ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। কেন বিশ্বাস হচ্ছে না তোমার? মায়া মাহিরের মুখে ভালোবাসার কথা শুনে খুশিতে হেসে দিয়ে চাপটে ধরে মাহিরের বুকে একটা কিস করে, যা দেখে মাহিরও মুচকি হেসে মায়াকে জড়িয়ে ধরে। এইভাবে থাকবে সব সময়, জানো? তোমার গালের এই টোল পড়া হাসিটা কি আমার বড্ড ভালো লাগে দেখতে। কথাটা শুনে মায়া লজ্জায় মাহিরের থেকে নিজেকে ছাড়িয়ে দূরে সরে আসে। বিছানার উপরে গিয়ে মুখটা দুই হাত দিয়ে ঢেকে বসে থাকে লজ্জায়। কিছুক্ষণ পর মাহিরের কোনো সারা শব্দ না পেয়ে মুখটা থেকে হাত সরিয়ে চোখ তুলে দেখে মাহির পাশের বালিশে শুয়ে ফোন চার্জে লাগিয়ে টিপছে, যা দেখে মায়া আবার রেগে যায়। ফোন টিপুন, আমি চলে যাই রুষার রুমে। রুষার রুমে কেন যাবে? তো কি করব, শুধু শুধু রুমটা সাজিয়েছেন, কি দরকার ছিল এত পরিশ্রম করার? মাহির এবার ফোনটা রেখে মায়াকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। কি বলতে চাচ্ছ? জানি না। মাহিরের বুকে একটা কিল বসিয়ে দিয়ে বলে মায়া। মাহির মায়াকে ঘুরিয়ে নিয়ে মায়ের বুকের উপরে আসে। তারপর মায়ার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। মাহিরের প্রতিটি স্পর্শ মায়াকে পাগল করে তোলে। বিলীন হতে থাকে দুজন মানুষের অনুভূতির আত্মসমর্পণ, যা আলতো স্পর্শে পূর্ণতা এনে দেয় মুহূর্তকে। ওদিকে স্নিগ্ধা মায়ার দেওয়া অপমানটা সহ্য করতে না পেরে রাগে বাড়িতে গিয়ে এটা ওটা সব জিনিসপত্র উঠিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। তারপর কাছের জিনিসগুলো ভেঙে চুরে হাঁপায়। রাগে গজগজ করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে শয়তানি হাসি দিয়ে বলে স্নিগ্ধা, তোমাকে আমি ছাড়বো না মায়া, এর চেয়ে দ্বিগুণ অপমান তোমাকে আমি ফিরিয়ে দেব। স্নিগ্ধা অনেক ভাবে কিভাবে এই অপমানের প্রতিশোধ তোলা যায়। মাহিরকে ভালোবেসে তীব্র চাওয়াটা আগে কখনো স্নিগ্ধার মধ্যে আসেনি, কিন্তু আজ মায়ার এই অপমানে স্নিগ্ধা মনে মনে ঠিক করে নিয়েছে যে কোনো মূল্যে মাহিরকে নিজের করেই ছাড়বে। সকালে ঘুম থেকে উঠে মায়া আর মাহিরের দেখা পায় না। মায়া সারা বাড়িতে মাহিরকে খোঁজে, কিন্তু মাহির বাড়িতে কোথাও নেই। এমনকি মায়ার ফোনটাও রিসিভ করছে না। মায়া চিন্তায় পড়ে যায়, ভাবে এমনটা কেন করছে মাহির। দুপুরের দিকে লাঞ্চ নিয়ে মায়া হসপিটালে চলে আসে। মাহিরের কেবিনে ঢুকতেই দেখে স্নিগ্ধা মাহিরকে জাপটে ধরে আছে, আর মাহির স্নিগ্ধার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আমি আছি তো জান, সব ঠিক হয়ে যাবে। মায়া এগিয়ে গিয়ে মাহিরকে টেনে স্নিগ্ধার থেকে দূরে সরিয়ে আনে। তারপর জানতে চায়, এগুলো কি করছেন? তখন মাহির কিছু না বলেই সজোরে মায়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা মারার পর মায়া গালে হাত রেখে তাকিয়ে থাকে মাহিরের দিকে। তারপর মাহির বলতে শুরু করে, তোমার জন্য আমাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। যেই বাবা আমার গায়ে কখনো হাত তোলেনি, তোমার জন্য সে আমার গায়ে হাত তুলেছিল। এমনকি আমার মামাও আমাকে ভুল বুঝে মেরেছে তোমার জন্য। অনেক অপমান করেছো তুমি আমাকে, আর তাই তোমার থেকে সেই সব অপমানের শোধ তুললাম মাত্র একটা দিন তোমাকে ভালোবাসার নাটক করে। মাহির কথাটা বলে মায়ার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে স্নিগ্ধার পাশে এসে হাতটা ধরে দাঁড়ায়, আর মায়া থ হয়ে মাহিরের মুখের দিকে তাকিয়ে থাকে। কিছু বুঝতে পারে না মায়া। মাহির আবার বলে, যত দ্রুত সম্ভব তোমাকে আমি ডিভোর্স দিয়ে স্নিগ্ধাকে বিয়ে করব। এবার মায়ার রাগ হতে থাকে। এগিয়ে এসে মাহিরের শার্টের কলারটা টেনে ধরে। ফাজলামো মারাচ্ছেন? মানে বোঝেন না? আমাকে মারছেন তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনি এটা কিভাবে বললেন যে আমাকে ভালোবাসেন না? মাহির মায়ার থেকে শার্টের কলারটা ছাড়িয়ে নিয়ে মায়াকে এক ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর বলে, না ভালোবাসি না,
একটা সাদামাটা আনস্মার্ট খ্যাত তুমি। নিজের দিকে কখনো তাকিয়ে রেখেছো? আর স্নিগ্ধাকে দেখো, কখনো পারবে ওর মতো হতে? কি যোগ্যতা আছে তোমার? তাছাড়াও কতটুকু জানি তোমাকে আমি। মাত্র 2 দিনই তো হয়েছে আমাদের বিয়ের। আর স্নিগ্ধাকে তো আমি কলেজ লাইফ থেকেই ভালোবেসে এসেছি। এতদিনের ভালোবাসা মাত্র 2 দিনে আমি ভুলে যাব, এটা তোমার মনে হয়? তাহলে কাল রাতে সেসব কথা বলেছিলেন সেগুলো? তুমি আসলে একটা বোকা মেয়ে। আমি একজন আরজে। শুধু তুমি কেন, কত মেয়ে আমাকে শুনে ভালোবাসি বলে তা জানো? আমিও তাদেরকে খুশি করার জন্য ভালোবাসি বলি। তার মানে তো এই হয় না যে তাদের সবাইকে নিয়ে আমি সংসার করব। অনুভব, এসব কি বলছেন আপনি? কেন, ভালো লাগছে না শুনতে? ভালো না লাগলে চলে যাও। আমি এখন একটু স্নিগ্ধার সাথে সময় কাটাবো, তাই না জান? হ্যাঁ জান, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ওকে আমি ঘাট ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বের করে দিতে চাই। হ্যাঁ অবশ্যই, এর জন্য অনুমতি নেওয়া লাগে। থ্যাঙ্কস জান। বলে খুশিতে লাফাতে লাফাতে এসে স্নিগ্ধা মায়ার হাতটা ধরতে যায়, আর মায়া স্নিগ্ধাকে থামিয়ে দেয়। তার কোনো প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি স্নিগ্ধা। আমার বিশ্বাস হচ্ছে না আপনি এতটা খারাপ। এটা সত্যি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু এই মেয়েটার সামনে যে অপমানটা আমাকে করলেন, তারপর আর আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। কথাটা বলে মায়া কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বেরিয়ে আসে। আর মায়া চলে যাওয়ার পর স্নিগ্ধা বলতে শুরু করে, বাহ, দারুণ হয়েছে অভিনয়টা, এভাবে অভিনয়টা চালিয়ে যাও। এসব তুমি কেন করছো স্নিগ্ধা? প্রতিশোধ দিতে। কাল অপমান করেছিল মেয়েটা আমাকে, তাছাড়াও তোমাকে আমি ভালোবাসি জান। এভাবে ভালোবাসা হয় না স্নিগ্ধা, প্লিজ ছেড়ে দাও ওনাদেরকে। স্নিগ্ধার সামনে 2 হাত জোর করে বলে মাহির, ছেড়ে দেব? কাল রাতে কত প্ল্যানিং করার পর কৌশলে গুন্ডাদের দিয়ে ওদের কিডন্যাপ করেছি, তুমি জানো? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর ছেড়ে দেবো। এখন আমি যেমন যেমন বলবো একটু মন দিয়ে তেমন তেমন করো তো দেখি, নইলে মুফতি খান আর শাহেদ খানের অবস্থা কি হবে সেটা তুমি কল্পনায় আনতে পারবে না। আর একটা কথা, পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টাও করো না, তাহলে পরিণাম খারাপ হবে। আর তুমি নিশ্চয়ই জানো তোমার জন্য মায়ের বাবা মায়ের কিছু হলে মায়া তোমাকে ভালোবাসবে না, শুধু ঘৃণা করবে। হাজার হোক, এত বছর ধরে মায়া তাদের বাবা মা বলে ডেকে এসেছে বলে কথা। কথাগুলো বলে কোমরটা হেলিয়ে দুলিয়ে স্নিগ্ধা মাহিরের কেবিন থেকে বেরিয়ে যায়। মায়া কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বেরিয়ে আসে আর রাস্তা দিয়ে দৌড়তে থাকে। ভাবতে থাকে মাহিরের বলা প্রত্যেকটা কথা, যা মনে পড়তেই মায়ার নিজেকে খুব একা মনে হয়। ইচ্ছে করে মরে যেতে। মায়া আজ সম্পূর্ণ নিঃস্ব, কারণ পৃথিবীতে সব থেকে বেশি যাকে ভালোবেসেছে, বিশ্বাস করেছে, সেই মায়াকে ঠকিয়েছে। মাহিরের বলা প্রত্যেকটা কথা মায়ার ভেতরটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। যেই কথাগুলো মায়ের কল্পনার বাইরে ছিল, সেগুলো শোনার পর মায়ার বিশ্বাস হচ্ছে না যে মাহির তাকে এভাবে বলেছে, এত অপমান করেছে একটা মেয়ের জন্য। কিন্তু এটাই যে সত্যি, যা মানতে কষ্ট হলেও কিচ্ছু করার নেই। মায়া চোখ তুলে সামনে তাকিয়ে দেখে একটা বড় ট্রাক মায়ার খুব কাছে চলে এসেছে। ট্রাকটা এতক্ষণ হর্ন বাজাচ্ছিল, কিন্তু মায়া আনমনা হয়ে দৌড়াতে থাকায় আশেপাশের আর কিছুর দিকে খেয়াল নেই। ট্রাকটা মায়াকে যেই ধাক্কা দিতে যাবে, সেই মায়া নিজের চোখ দুটো আস্তে করে বন্ধ করে নেয়, কারণ মায়ার ভেতরে আর কিছু কাজ করে না। এমন সময় কেউ একজন এসে মায়ার হাতটা ধরে টেনে রাস্তার এক সাইডে নিয়ে আসে। মায়া চোখ খুলে সামনে তাকিয়ে দেখে রোষা আর আবির দাঁড়ানো। এই কি ভাবি, এইভাবে আনমনা হয়ে রাস্তার মাঝখান থেকে হাঁটছো? যদি কিছু হয়ে যেত ভাইয়ার কি হতো? বাড়ির সকলের কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো? রোষার প্রশ্নের মায়া কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ থেকে রোষাকে চাপটে ধরে কাঁদতে শুরু করে দেয়, যেটা দেখে রোষা আর আবির কিছুই বুঝে উঠতে পারে না। রোষা আবার মায়াকে জিজ্ঞাসা করে, ভাবি কি হলো, কাঁদছো কেন? ভাইয়ার কিছু বলেছে? ভাইয়ার কাছে তো লাঞ্চ নিয়ে গিয়েছিলে, বলো না আবার ঝগড়া হয়েছে তোমাদের মাঝে। মায়া তবুও কিছু বলে না। রোষাকে ছেড়ে একটা অটো ডেকে উঠে পড়ে আর কাঁদতে থাকে। আবির রোষাকে মায়ার সাথে চলে যেতে বলে। তারপর আবিরকে বাই বলে রোষা মায়ের সাথে বাড়িতে চলে আসে। বাড়িতে সবাই আজ খুব আনন্দে আছে। এতদিন পর এ বাড়ির মেয়ে আবার বাড়িতে ফিরে এসেছে। মীরার শূন্য কোল আজ আবার ভরে উঠেছে, তাই সবার মনেই আজ খুশির ঝলক। আজকের মেনুতে মায়ের পছন্দের খাবার আইটেম সব রান্না করা হয়েছে।
মুফতি খান আর শাহিদ খানের দুপুরে আসার কথা ছিল, কিন্তু তারা এখনো আসেনি। তাই নিয়ে রাইসা আর মীরার মধ্যে কথা চলছে। তাদের ফোন দেওয়া হয়েছে অনেকবার, কিন্তু ফোনটাও বন্ধ। মায়া বাড়িতে এসে সোজা দৌড়ে নিজের রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। দরজার ওপাশ থেকে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে, আর বাইরে থেকে সবাই মায়াকে ডাকে। মায়ের কাছে জানতে চায় কি হয়েছে। রুষা মায়ের সাথে এসেছে বলে সবাই রুষাকেও প্রশ্ন করে, কিন্তু রুষা কিছুই বলতে পারে না। এমন সময় মাহির স্নিগ্ধার হাত ধরে এসে রুমের সামনে দাঁড়ায়। কি হলো, আমার রুমের সামনে এত ভিড় কেন? মাহিরের কথা শুনতে পেয়ে সবাই পেছনে ঘুরে তাকিয়ে দেখে মাহির আর স্নিগ্ধা হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, আর স্নিগ্ধার হাতে একটা ব্যাগ। মাহির আবার বলে, মায়া কি আমার রুমে আছে? থাকলে ওর যা কিছু আছে সব নিয়ে এক্ষুনি বের হতে বলো। আমি এখন থেকে স্নিগ্ধাকে নিয়ে আমার রুমে থাকবো। মাহিরের কথা শুনে ভেতর থেকে মায়ের বুকটা মোচড় দিয়ে ওঠে। ভাবে অনুভব এতটা নিচে নেমে গেছে যে স্নিগ্ধার সাথে একই রুমে থাকবে। মীরা এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় মাহিরের গালে। লজ্জা করছে না তোর এমন কথা বলতে? এই জন্য বুঝি আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে? ছি মাহির ছি, তোকে না আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এই শিক্ষা দিয়েছি তোকে আমি। এভাবে বড়দের সামনে বলতে তোর মুখে কি একটু আটকালো না? না, আটকাইনি। মায়া তোমার মেয়ে, তাই তুমি এমন কথা বলছো। তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু আমি পারি না ওর সাথে এক মুহূর্ত থাকতে। আমি স্নিগ্ধাকে ভালোবাসি। খুব শীঘ্রই মায়াকে আমি ডিভোর্স দিয়ে স্নিগ্ধাকে বিয়ে করব। মীরা মাহিরের গালে আর একটা চড় মারে, তারপর বলে, মায়া যদি আমার মেয়ে নাও হতো তবুও তোকে আমি এভাবেই মারতাম, তোকে শাসন করে বোঝাতাম তুই ভুল করছিস মাহির। এখনো সময় আছে বাবা, ফিরে আয় এই ভুল থেকে। কোনো ভুল করছি না আমি। তোমাদের যদি ভুল মনে হয় তাহলে তাই, আমার যা ইচ্ছা তাই আমি করব। মানতে হয় মানো, নয়তো আমি স্নিগ্ধাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। কথাটা বলে স্নিগ্ধার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে মাহির। আর স্নিগ্ধা মনে মনে বলে, মাহির যেন বাড়ি ছেড়ে ওকে নিয়ে না যায়, কারণ চলে গেলে তো মায়ের প্রতি অপমানের প্রতিশোধ নেওয়া হবে না। এমন সময় মায়ের রুম থেকে বেরিয়ে এসে মাহিরকে পেছন থেকে ডাকে। দারুণ অনুভব। মায়ার ডাকে স্নিগ্ধা আর মাহির পেছনে ঘুরে দাঁড়ায়, দেখে মায়ের হাতে একটা ব্যাগ। আমি এই রুমে থাকবো না, দেখুন আমার সব জিনিসপত্র নিয়ে বের হয়ে এসেছি। আপনি তবুও এ বাড়ি ছেড়ে যাবেন না। যান, আপনার রুমে স্নিগ্ধাকে নিয়ে যান। মায়ার এমন কথায় মাহিরের রাগ হতে থাকে। ভাবে, চলেই তো যাচ্ছিলাম, কেন ডাকলে তুমি মায়া? স্নিগ্ধা যে এ বাড়িতে থাকলে তোমাকে খুব অপমান করবে, আমি পারবো না সেটা দেখতে। কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় নেই। তোমার বাবা মাকে স্নিগ্ধার কবল থেকে বাঁচাতে আমাকে এই নাটকটুকু করতেই হবে। তার জন্য বাড়ির সকলের কাছে নিচে নামতে হলে হব। তবুও প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। মায়া এগিয়ে এসে মাহিরের সামনে দাঁড়ায়, তারপর বলে, আপনি আমাকে একটু ভালোবাসেন না। কাল যা কিছু হয়েছে সবটাই আপনার অভিনয় ছিল। ঠিক আছে, আমি আপনার রুম থেকে চলে এসেছি। এই দেখুন, আপনার জীবন থেকেও চলে যাব, মরে যাব আমি। তবুও কখনো ভালোবাসবো না আপনাকে, তবুও কখনো বলবো না আমাকে ভালোবাসুন। মায়ার মুখে মরে যাওয়ার কথাটা শুনে মাহিরের কষ্ট হতে থাকে, কিন্তু স্নিগ্ধার সামনে কিচ্ছু বলতে পারে না মাহির। মায়া আবার বলে, বিশ্বাস করুন অনুভব, আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আর এতটা ভালোবাসি যে এখন আপনাকে না দেখেও থাকতে পারবো না। আপনি বাড়িতেই থাকুন, স্নিগ্ধার সাথে থাকুন। আমি না হয় রুষার রুমে চলে যাচ্ছি, কিন্তু ডিভোর্সের কথা আমাকে বলবেন না। আপনি চাইলে স্নিগ্ধাকে বিয়ে করে ওর সাথে সংসার করুন, কিন্তু আমি মরে গেলেও আপনাকে ডিভোর্স দিতে পারবো না। কারণ আপনি আমাকে স্ত্রী না মানলেও আমি আপনার স্ত্রী, আর যত দিন বেঁচে থাকবো আপনার স্ত্রী পরিচয়ে বেঁচে থাকবো। যদি দরকার পড়ে তাহলে নিজেকে শেষ করে দিব, তবুও আপনাকে ডিভোর্স দেব না। মায়া, বলুন। মাহির পাশ ফিরে স্নিগ্ধাকে দেখে, আর কিচ্ছু বলতে পারে না। মায়াকে টেনে রাইসা কিছুটা দূরে নিয়ে আসে। তুই কি পাগল হয়ে গেলি মা? এত কিছুর পরও মাহিরকে এ বাড়িতে থাকতে বলছিস? হ্যাঁ বলছি, কারণ তোমার ছেলে এ বাড়িতে না থাকলেও যেখানেই থাকুক ওই স্নিগ্ধার সাথেই থাকবে। তুমি কি চাও তোমার ছেলে ওই মেয়েটার সাথে থাকুক, ওকে বিয়ে করুক? না, যদি এটা হয় তাহলে আমি ভুলে যাব আমার কোনো ছেলে ছিল।
তাই তো বলছি, একটু ভরসা রাখো, ওদেরকে থাকতে দাও এখানে। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে স্নিগ্ধা নিজেই অনুভবকে ছেড়ে চলে যায়। মায়া রাইসাকে একটা প্ল্যান দেয়। তারপর দুজনে মিলে একটা ঝাড়ু নিয়ে মাহির আর স্নিগ্ধার সামনে এসে দাঁড়ায়। রাইসার হাতে ঝাড়ু দেখে স্নিগ্ধা ভীষণ ভয় পেয়ে যায় আর ভয়ে গুটিসুটি হয়ে মাহিরের পিছনে গিয়ে দাঁড়ায়। রাইসা মাহিরকে সরিয়ে দিয়ে স্নিগ্ধার হাত ধরে টেনে নিজের সামনে নিয়ে আসে আর বলে, আরে আরে বৌমা, মাহিরের পেছনে পালাচ্ছ কেন? আমাকেও দেখতে দাও তোমার চাঁদ মুখখানা। রাইসার মুখের কথা শুনে সবাই হা হয়ে আছে। রাইসা স্নিগ্ধার থুতনিটা ধরে আবার বলে, বাহ বাহ, খুব সুন্দর তো দেখতে। আমার তো ওই মায়াকে কখনোই পছন্দ ছিল না। কোথায় তোমার মতো লেখাপড়া জানা শিক্ষিত একজন ডাক্তার মেয়ে, আর কোথায় মায়া, যে কিনা একটা অশিক্ষিতা বস্তিতে বড় হওয়া মেয়ে। ভালো হয়েছে তুমি এসেছো, তোমাকেই আমার ছেলের বউ বানাবো। আর কোনো কোয়ালিটি আছে নাকি? সত্যি বলছেন মা? আপনি আমার মেনে নিয়েছেন? হ্যাঁ, সত্যি বলছি। পাশ থেকে মায়া এগিয়ে এসে বলে, এত বড় একটা কথা আপনি বলতে পারলেন মা? আমার কোনো কোয়ালিটি নেই। আমি রান্না করতে পারি, কাপড় কাচতে পারি, বাসন মাজতে পারি, এমনকি ঘরও ঝাড়ু দিতে পারি। আর স্নিগ্ধা কি পারে? স্নিগ্ধা একটা জোরে হাসি দেয়। তারপর মায়ার মুখের সামনে আঙুল নাচিয়ে বলে, হে মায়া, তুমি কি ভাবো নিজেকে? আমি সব পারি, বুঝলাম? তাই ঠিক আছে, করে দেখাও। কি করে দেখাবো? বেশি কিছু না, আপাতত পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে দেখাও কেমন পারো। এটা এমন কি কঠিন কাজ? কঠিন না তো, খুব সহজ, তো দেখাও। ঠিক আছে। বলে রাইসার হাত থেকে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিতে লাগে স্নিগ্ধা। এখানে এক ঝাড়ু, ওখানে এক ঝাড়ু দিয়ে একটু করে থামে আর ঝাড়ু দেয়। তাই দেখে মায়া আবার বলে, দেখেছেন মা, কি কোয়ালিটি স্নিগ্ধার? একটা ঝাড়ুও ঠিকভাবে ধরতে পারে না, আর ও কিনা আপনার ছেলের সংসার করবে। স্নিগ্ধা মনে মনে ভাবে, মায়া আবার ওকে অপমান করছে। না, নিজেকে মায়ের কাছে ছোট করা যাবে না। তাই জেদ দেখিয়ে পুরো বাড়িটার প্রতিটা রুমের প্রত্যেকটা কোনায় কোনায় ঝাড়ু দিয়ে তারপর মায়ার সামনে গিয়ে দাঁড়ায়। স্নিগ্ধা যখন ঝাড়ু দিচ্ছিল তখন বাড়ির সবাই হা হয়ে স্নিগ্ধার দিকে তাকিয়েছিল। ঝাড়ু শেষে স্নিগ্ধা এখন ঝাড়ুটা ফেলে দিয়ে কোমরে হাত গুছিয়ে মায়ার সামনে এসে দাঁড়ায় আর মাহিরকে ডেকে বলে কোলে করে রুমে নিয়ে যেতে। স্নিগ্ধার কথা মতন না চাইতেও মাহির স্নিগ্ধাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। তারপর কোমরে আর হাত পায়ে ব্যথা হয়েছে বলে মাহিরকে দিয়ে নিজের হাত পায়ে তেল মালিশ করায়। মায়া এসব দেখে খুব কষ্ট পায় আর মায়ার উজ্জ্বল মুখটা আবার ফ্যাকাশে হয়ে যায়। মায়া কাঁদতে কাঁদতে মাহিরের রুম থেকে বেরিয়ে রুষার রুমে গিয়ে দরজাটা আটকিয়ে ভেতর থেকে কাঁদে আর মাহিরের ছবি বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বলে, খুব খারাপ আপনি অনুভব, খুব খারাপ। একটা পাষাণ, নির্দয়, ছোট মনের মানুষ এভাবে ঠকাতে পারলেন আমাকে? সকলের সামনে ওই মেয়েটার হাত পা টিপছেন। আমি আর কখনো আপনাকে আমার কাছে আসতে দেব না, কখনো না। থাকুন আপনার স্নিগ্ধাকে নিয়ে, ভালোবাসবো না আপনাকে আর। মায়া সারা দিন রুমে বসে আছে আর কাঁদছে, কারোর সাথে কথা বলছে না, কিছু খাচ্ছেও না। মায়া যে না খেয়ে বসে আছে এই খবরটা মাহিরের কানেও গিয়েছে, কিন্তু স্নিগ্ধার কারণে মাহির কিচ্ছু করতে পারছে না। স্নিগ্ধা মাহিরকে 1 মিনিটের জন্যও ছাড়ছে না। রাতে যখন স্নিগ্ধা ঘুমিয়ে পড়ে তখন মাহির সুযোগ পেয়ে চুপি চুপি রুষার রুমে যায়। তারপর মায়ার কাছে এসে নিশ্চুপ হয়ে বসে থাকে আর দেখে মায়ার ঘুমন্ত চোখ দুটো ফুলে আছে। মায়ার চোখে মুখে কান্নার পানি শুকানো দাগ। মাহির নিচু হয়ে মায়ের কপালে একটা চুমু এঁকে দেয়, তারপর ফিসফিসিয়ে মায়াকে ডাকে। মাহিরের কণ্ঠস্বর শুনে মায়া চোখ তুলে হঠাৎ মুখের সামনে মাহিরকে দেখেই ভয়ে চিৎকার দিতে যায় আর মাহির মায়ের মুখটা চেপে ধরে। মায়া চুপ, পাশে রুষা আছে, জেগে যাবে। মাহিরকে ধাক্কা দিয়ে মায়া কিছুটা দূরে সরিয়ে দেয়, তারপর আস্তে করে শব্দবিহীন রুমের বাইরে চলে আসে আর মাহির মায়ের পেছনে পেছনে আসে। বলুন বলুন, কেন এসছেন এত রাতে আমার কাছে? সারাদিন এত অপমান করেও স্বাদ মেটেনি আপনার? মায়া আর কিছু বলার আগেই মাহির মায়ের কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। মায়া, আমাকে কিছু বলতে দাও। মায়া আবার ধাক্কা দিয়ে মাহিরকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তারপর রুমের মধ্যে ঢুকতে যাবে এমন সময় পেছনের থেকে মাহিরকে বলতে শোনে,
ভালোবাসি তোমাকে আমি মায়া। কথাটা শুনে মায়া ঘুরে মাহিরকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে আর কলারটা চেপে বলে, নাটক করতে এসছেন মাঝরাতে? লজ্জা করে না? আমার রুমে স্নিগ্ধাকে নিয়ে থাকতে এখন স্নিগ্ধা ঘুমিয়ে গেছে বলে আমার কাছে এসছেন। ছি, সকলের সামনে আপনি ওর হাত পায়ে তেল মালিশ করে দিলেন। এই হাত দিয়ে আপনি আর কখনো আমাকে স্পর্শ করবেন না। মায়া প্লিজ আমার কথাটা তো শোনো। কি শোনাবেন আপনি আমায়? আপনার তো চরিত্র ভালো না। সামান্য একটা শোধ তুলতে আপনি এভাবে কাল রাতে আমার সাথে অভিনয় করলেন। মানুষ এতটা নীচ হয় সেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। অনেক বলেছো তুমি, এইভাবে তোমাকে বোঝানো যাবে না, আসো আমার সাথে। বলে মায়াকে টানতে টানতে মাহির নিজের রুমের কাছে নিয়ে যায়। তারপর মায়াকে বাইরে দাঁড় করিয়ে স্নিগ্ধার ফোনটা ভেতর থেকে লুকিয়ে নিয়ে আসে। তারপর একটা ভিডিও বের করে মায়ার সামনে ধরে। ভিডিওটা দেখো, মায়া বুঝতে পারবে আমি কেন এমন করছি। মায়া চোখ তুলে তাকিয়ে দেখে একটা হিন্দি গানের ভিডিও চলছে। মায়ার রাগ আরও বেড়ে যায়। মায়া আবার মাহিরের শার্টের কলারটা টেনে ধরে। তারপর মাহিরকে মনে যা আসে তাই শুনিয়ে দিয়ে চলে যায়। আর মায়া চলে যাওয়ার পর মাহির ভাবতে থাকে মায়া আবার তাকে ভুল বুঝেছে, কিন্তু ভিডিওটা গেল কোথায়। ভাবতে ভাবতে পেছনে ঘুরে রুমে ঢুকে দেখে স্নিগ্ধা জেগে আছে আর বিছানার উপরে বসে শয়তানি হাসি হাসছে। মাহিরের এবার বুঝতে বাকি থাকলো না স্নিগ্ধাই মায়ার বাবা মাকে বন্দি করে রাখার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। মায়া কাঁদতে কাঁদতে রুষার রুমে চলে আসে। তারপর দরজাটা বন্ধ করে মেঝেতে বসে পড়ে। মায়া অনেকক্ষণ মুখ টিপে নিঃশব্দে বসে কাঁদে আর ভাবে, এতটা নিচু মনের কাউকে কিভাবে ভালোবাসলো? এত রাতে ঠাট্টা করতে এসেছিল আমার সাথে, মজা বানিয়ে রেখেছে অনুভব আমার জীবনটাকে। কিন্তু আর নয়, মায়া পারছে না আর এত অপমান সহ্য করতে। তাই মায়া চলে যাবে, এই বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে অনেক দূরে। থাকুক অনুভব তার স্নিগ্ধাকে নিয়ে। এখানে থাকলে চোখের সামনে স্নিগ্ধাকে অনুভবের সাথে দেখলে মায়া আরও কষ্ট পাবে। তার চেয়ে বরং দূর থেকেই ভালোবাসবে, যেমনটা আগে ভালোবাসত। যেই ভালোবাসায় কোনো প্রতারণা ছিল না, ছিল শুধু এক নিছক মায়া, যা ভেতর থেকে মায়াকে শুধু টানত, মাঝে মধ্যে আসতো আর কিছু একটা বলে চলে যেত। মায়া চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। তারপর অনুভবকে নিয়ে লেখা ডায়েরিটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর আনমনা হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। মায়ের দু চোখ গড়িয়ে শুধু অশ্রু পড়ছে। আজ কোনো বাঁধ মানছে না মায়ের চোখের পানির। মায়া প্রায় 2 ঘন্টার মতো পথ চলেছে। এমন সময় মায়ার খেয়াল আসে সে চলতে চলতে একটা নিরিবিলি পরিবেশের মধ্যে ঢুকে পড়েছে। পুরনো একটা গোডাউনের কাছে এসে মায়া আশেপাশের দিকে তাকায়, দেখে অন্ধকার গলি। ভয়ে মায়ার কলিজা শুকিয়ে আছে। এত রাত্রে আশেপাশে তাকিয়ে আর কিছুই দেখতে পাচ্ছে না। চোখ তুলে সামনে তাকিয়ে ভাবে, রাগ করে আমি কোথায় চলে আসলাম? কেউ আছেন? এমন সময় হঠাৎ করে 4-5 জন ছেলে এসে মায়ার হাত দুটি পেছন থেকে শক্ত করে ধরে বসে। তারপর মায়া কিছু বুঝে ওঠার আগেই তারা মায়ার নাকের কাছে একটা রুমাল চেপে ধরে আর মায়া বেহুশ হয়ে যায়। আর ছেলেগুলো মায়াকে পুরাতন গোডাউনটার ভেতরে নিয়ে যায়। মায়া জ্ঞান ফিরতেই যা দেখে সেটা দেখে মায়া অবাক। মায়া দেখে তার বাবা মা চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। মায়া চিৎকার করে তাদেরকে ডাকে, মা বাবা, তোমরা এখানে? কে বেঁধে রেখেছে তোমাদের? ছাড়ো আমাকে, আমার মা বাবার কাছে যেতে দাও। মায়া খেয়াল করে তার নিজেরও হাত পা বাঁধা, তাই মায়া তার বাবা মায়ের কাছে যেতে পারে না। মায়া শুধু হাত পা ছুটতে থাকে আর চিৎকার করতে থাকে। ছেলেগুলো মায়ের চিৎকার শুনে ছুটে আসে আর শয়তানি হাসি দিয়ে মায়ার বাঁধনটা খুলে দেয়। মায়া কিছু বুঝতে পারে না এখন কি করবে। তারপর নিচ থেকে এক মুঠো ধুলো উঠিয়েই ছেলেগুলোর চোখে মেরে দেয় মায়া। আর চোখ ধুলো যাওয়ার ফলে ছেলেগুলো চোখ ডলতে থাকে। আর এই সুযোগে পাশে পড়ে থাকা রশ্মি উঠিয়ে মায়া তাদের সবাইকে এক রশ্মিতে বেঁধে ফেলে। তারপর বাবা মায়ের কাছে গিয়ে তাদের বাঁধনগুলো খুলে দেয়। তারপর ছেলেগুলোর মধ্যে একজনের ফোন দিয়ে পুলিশকে খবর দিলে কিছুক্ষণ পর পুলিশ চলে আসে আর এসে ছেলেগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং ছেলেগুলো স্বীকার করে সব কিছু স্নিগ্ধার কথাই করেছে। এখন মায়ের কাছে সব পরিষ্কার।
মাহির যা যা করেছে সবই স্নিগ্ধার ব্ল্যাকমেল করে করেছে। মাহির সবখানে মায়াকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। পাগলের মতো হয়ে যায় মাহির, আর রাস্তা দিয়ে ড্রাইভিং করতে করতে চোখের পানি মুছে বাড়ির দিকে আসে। কষ্টে মাহিরের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, আর ভাবছে এতটা কষ্ট কেন মায়াকে দিল। কিন্তু মাহিরেরও যে কোনো দোষ নেই, সবই স্নিগ্ধার চক্রান্ত। আজ যদি স্নিগ্ধা এমনটা না করতো তাহলে তো মায়া মাহিরের কাছেই থাকতো। ওদিকে মায়া বাবা মায়ের সাথে পুলিশ নিয়ে বাড়িতে আসে। স্নিগ্ধা মাহিরের রুমে জোরে মিউজিক বাজিয়ে ডান্স করছে। এত জোরে মিউজিক বাজানোতে বাড়ির সকলের অসুবিধে হচ্ছে, তাই সবাই কানে হাত চেপে বসে আছে। বাড়ির সকলের সাথে সোহাগের রাগও চরম পর্যায়ে উঠে আছে। আমার মেয়ে বাড়িতে নেই, আর এখানে ভর্তি করা হচ্ছে। ওই মেয়েকে আমি এক্ষুনি গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বলে সোহাগ উপরের দিকে যেতে লাগে। সোহাগকে মীরা আটকিয়ে দেয়, আর কান্না জড়িত কণ্ঠে জড়িয়ে ধরে সোহাগকে বলে, না, এরকম কিছু করবে না তুমি। ওই মেয়ে কি বলেছে শোনোনি? ও বলেছে ওকে কিছু বললেই নারী নির্যাতনের মামলা করবে। আমার মেয়েটাকে আগে ফিরে আসতে দাও, তারপর যা করার করো। মীরাকে কাঁদতে দেখে সোহাগ থেমে যায়। মীরার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। এমন সময় মায়ারা আসে। মায়া খেয়াল করে মাহিরের রুম থেকে খুব জোরে মিউজিকের শব্দ আসছে। কারোর সাথে কথা না বলেই মায়া সোজা উপরে চলে যায়। পুলিশ মায়ার পিছু পিছু আসে। মায়ার বাবা মায়ের অবস্থা দেখে বাড়ির সবাই এগিয়ে এসে তাদের সোফাতে নিয়ে বসায়, আর জানতে চায় কি হয়েছে। তারা সব খুলে বলে। মায়া রুমে এসে মিউজিকটা অফ করে দেয়, আর ডান্স করতে করতে থেমে যায় স্নিগ্ধা। রাগী দৃষ্টিতে পেছনে ঘুরে তাকিয়ে দেখে মায়া দাঁড়ানো। স্নিগ্ধাকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মায়া এগিয়ে আসে। তারপর, হে মায়া, মায়া, মায়া তুমি কিন্তু। মায়া আর কিচ্ছু বলতে দেয় না স্নিগ্ধাকে। একসাথে অনেকগুলো থাপ্পড় বসিয়ে দেয় স্নিগ্ধার দুই গালে। তারপর মায়া স্নিগ্ধাকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একজন মহিলা পুলিশ এসে স্নিগ্ধাকে ধরে বসে। মায়া এগিয়ে এসে স্নিগ্ধার সামনে আঙুল উঁচিয়ে বলে, তোর এত সাহস! তুই আমার মা বাবাকে তুলে নিয়ে গেছিস, আমার অনুভবকে দিয়ে তোর হাত পা মালিশ করিয়েছিস। তোকে তো আমি। মায়া স্নিগ্ধাকে আবার মারতে যায়। একজন পুলিশ মায়াকে থামিয়ে দেয়। তারপর মায়ার সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে মহিলা পুলিশগুলো স্নিগ্ধার হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে স্নিগ্ধাকে ঠেলতে ঠেলতে বাড়ি থেকে নিয়ে যায়। স্নিগ্ধা মায়ার কাছে ক্ষমা চায়। মায়ার পায়ে অবধি পড়ে, তবুও মায়া স্নিগ্ধার প্রতি একটুও দয়া দেখায় না। পুলিশদের বলে ওকে যেন ফাঁসিতে ঝোলানো হয়। ফাজিল মেয়ে আমার বাড়িতে এসে আমাকেই আমার রুম থেকে বের করে দিয়েছে। কিছুক্ষণ পরে মাহির বাড়িতে আসে। মায়ার বাবা মাকে দেখে মাহির অবাক হয়। কিভাবে স্নিগ্ধার কবল থেকে বেরিয়ে আসলো জানতে চাইলে সবাই মাহিরকে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে মাহির মায়াকে খোঁজে। আমার মায়া কোথায় মীরা মা? মীরার কাছে জানতে চায় মাহির। মাহির চোখ মুখ মুছে ছুটে নিজের রুমের কাছে যায়। দেখে দরজাটা ভেতর থেকে আটকানো। মাহির বাইরে থেকে মায়াকে ডাকতে থাকে, এই মায়া, দরজাটা খোলো। না, খুলবো না। কেন? আমার রুমে একটা কাজ আছে, প্লিজ আসতে দাও। না, দেব না আসতে। আপনি কাল আমাকে রুম থেকে বের করে দিয়েছিলেন না, এখন তো শোধ তুলব। কিসের শোধ? এই যে আমাকে একদিন রুম থেকে দূরে রেখেছেন, তাই আপনাকেও দুদিন দূরে থাকতে হবে। এটা কেমন জেদ তোমার? না। আচ্ছা, তুমি কি কখনো বদলাবে না? আচ্ছা ঠিক আছে, বদলাতে হবে না। আমার দরকারি একটা জিনিস আছে, দরজাটা খোলো, আমি নিয়ে চলে যাচ্ছি। সত্যি নিয়ে চলে যাবেন তো? ঠিক আছে। এইবার খোলো। মায়া দরজাটা খুলে দিতেই মাহির রুমে গিয়ে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। এ কি, আপনি এটা কি করছেন? মায়া আর কিছু বলার আগেই মাহির মায়াকে কোলে তুলে নেয়। তারপর মায়াকে বিছানায় নিয়ে এসে বসিয়ে দেয়, আর কান ধরে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলে, সরি মায়া, আমি মানছি আমার ভুল হয়ে গিয়েছিল, তাই বলে আমাকে আর তোমার থেকে দূরে সরিয়ে রেখো না। তোমাকে কষ্ট দিয়েছে, আমিও ভালো নেই। বিশ্বাস করো মায়া, আমি যা কিছু করেছি শুধু পরিস্থিতির চাপে পড়ে করেছি।
মায়া কিছু না বলে মাহিরের দিকে তাকিয়ে হাতের ইশারায় মাহিরকে উঠে দাঁড়াতে বলে। মাহির উঠে দাঁড়ায়। তারপর মায়া বলে, কাল আমার সামনে আপনি স্নিগ্ধাকে স্পর্শ করেছেন, ওর হাত পায়ে মালিশ করে দিয়েছেন। আর তোমার বাবা মায়ের কথা ভেবে করেছি। মায়া, তুমি চাইলে আমি প্রতিদিন তোমার হাত পায়ে মালিশ করে দিতে পারবো। চুপ থাকুন, আগে যা বলেছিলাম তাই। আপনি এই রুম থেকে 2 দিন দূরে থাকবেন, এটাই আপনার শাস্তি। ঠিক আছে। মুখটা কালো করে মাহির রুম থেকে বেরিয়ে আসে। টানা 2 দিন মাহিরকে পাত্তা দেয় না মায়া। 2 দিন পরে মায়া নিজেই মাহিরের কাছে যায় আর মাহিরকে, এখন আপনি আপনার রুমে আসতে পারেন, আপনাকে ক্ষমা করে দিয়েছি আমি। জবাবে মাহির মায়াকে এড়িয়ে চলে যায়। মায়া পেছন থেকে মাহিরকে ডাকতে থাকে, কিন্তু মাহির কোনো কথাই বলে না। মায়া চিন্তায় পড়ে যায়, তাহলে কি এবার মাহির শোধ তুলবে তার সাথে কথা না বলে? আচ্ছা, মাহির যদি মায়ের সাথে কথা না বলে তাহলে মায়া কি করবে? সেটা ওদের উপরই ছেড়ে দিক। মান অভিমানের খেলা সব সম্পর্কের মধ্যেই থাকে, এতে ভালোবাসা কমে না, বরঞ্চ বাড়ে। আল্লাহ হাফেজ।